আমি দেখছি যে ইন মোস্ট অফ দ্য কেসেস প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইজ দ্য হার্ডেস্ট জব। ও ডিমান্ড করছিল যে ভাই আমার আইফোন যেন একটা 5 বছরের বাচ্চা ব্যবহার করতে পারে ওইভাবে ডিজাইন করতে হবে। সো স্টিভ জবস ইজ দ্য গ্রেটেস্ট প্রোডাক্ট ডিজাইনার ইন দ্য ওয়ার্ল্ড, 1 নাম্বার। 2 নাম্বার হইতেছে এলন মাস্ক ইজ দ্য সেকেন্ড বেস্ট প্রোডাক্ট ডিজাইনার ইন দ্য ওয়ার্ল্ড। এই কারণেই আপনি দেখবেন যে ফান্ডামেন্টাল প্রোডাক্ট খুব কম ডেভেলপ হয়, বেশিরভাগ ক্ষেত্রে কপি করে, এটা চলতেছে ওইটাই বানায় ফেলাই, নকল করি। বাংলাদেশের মার্কেটে এই ধরনের প্রোডাক্ট কেডা কোন পাগলের নাম হবে বলেন? আর কোনো পাগল আছে আমার মতো? নাই তো। আপনার মতো আরো কয়েকটা পাগল দরকার আসলে। আমি আই genuinely want some other people to come, কারণ 12,000 কোটি টাকার মার্কেট, আপনি তো ভাই আপনার মতো 100 ওয়ালিল লয়ের শেষ করতে পারবেন না কভার করতে। 1% ধরলে 120 কোটি টাকা, 120 কোটি টাকা। সো ইটস এন ইনসেইন। আমরা এখন যখন দেশের বাইরে এক্সপোর্টের জন্য চিন্তা করছি, that's $120 billion market. So we spend about 30 lakh টাকা on social media to aware 1 কোটি প্যারেন্টস গত 5 মাসে। জাস্ট aware যে খেলনাতে বিষ আছে, সে খালি টাকার ধান্দায় ব্যবসা করতে চায়। আমি পার্সোনালি ডোন্ট লাইক দেম। There are hundreds of different things that you can do, যেখানে you can, আপনার কাছে ভাই 1 কোটি টাকা আছে, আপনার ব্যবসা করতে হবে না, আপনি আমারে দেন, আমি এটা আমার এনে ইনভেস্ট করে আপনার আবার প্রফিট দিয়ে দিতেছি। বাট ইফ ইউ ওয়ান্ট টু ডু বিজনেস, তাহলে আপনাকে ওই বিজনেসটা সম্পর্কে, ওই সেক্টরটা সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। আর আপনি যদি ভাবেন আরেকজনের বেতন দিয়ে নিব আর অয় চালাবো, তাহলে যেদিন টাকা পয়সা বানাবে, বুঝবে বুঝা আপনার টাকায় সব শিখা ব্যবসা শুরু করে দিবে, আপনার ফালাইতে হয়ে যাবে। বিজনেসম্যানের ধান্দা হইতেছে টাকা বানানো, হ্যাঁ, আর এন্টারপ্রেনারের ধান্দা হইতেছে একটা প্রবলেম সলভ করা। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপ 1% পডকাস্টে আপনাদেরকে আবারও স্বাগতম। নতুন একটা এপিসোড আমরা শুরু করতে যাচ্ছি। তবে আজকের পডকাস্টটি আসলে সবার জন্য না। বেসিক্যালি আজকের পডকাস্টটি আমরা স্পেশালি ডিজাইন করেছি যারা বিজনেসম্যান বা যারা ওয়ানাবি বিজনেসম্যান, যাদের এই মুহূর্তে একটা বিজনেস রয়েছে কিংবা যারা বিজনেস করার প্ল্যান করছেন ফিউচারে, তাদের জন্য স্পেশালি আজকের পডকাস্টটা। তো বাকিরা হয়তো আমি জানি না কতটুকু তারা আগ্রহ পাবেন পডকাস্টটা দেখার জন্য। তো কেন আমি এটা বলছি, তার কারণ হচ্ছে আজকে পডকাস্টটা বেসিক্যালি আমরা আলাপ করব হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট মার্কেট ফিট, এই ধরনের কথাবার্তা নিয়ে। সো যারা বিজনেসম্যান না, তাদের কাছে এই টপিকটা একটু বোরিং লাগতে পারে। আর যেহেতু আজকে যে পডকাস্টটা রয়েছে টপ 1% পডকাস্ট, এখানে আমরা সাধারণত সেসব গেস্টদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি যারা যার সেক্টরে বা যার নিশে বা ইন্ডাস্ট্রিতে টপ 1%, মানে হচ্ছে তারা ওয়ান অফ দ্য বেস্ট, ইফ নট দ্য বেস্ট। তো আজকে আমাদের পডকাস্টের আজকের এপিসোডে অতিথি হিসেবে আছেন ওয়ালিউল্লাহ ভাই। তো ওয়ালিউল্লাহ ভাই হচ্ছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট এক্সপার্ট। তো তিনি অনেকগুলো প্রোডাক্ট ডেভেলপ করেছেন এবং শুধু সেগুলোকে ব্র্যান্ড বানিয়েছেন, ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা তার কাছ থেকে জানতে চাইব। তো আর কথা না বাড়িয়ে চলে যাই ওয়ালিউল্লাহ ভাইয়ের কাছে। ওয়ালিউল্লাহ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুবই ভালো আছি। আপনার দেখে মনে হচ্ছে ভালোই আছেন নাকি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা অলরেডি দেখতে পাচ্ছি বেশ কয়েকটা প্রোডাক্ট এখানে আপনি আজকে এই প্রোডাক্টগুলোর সাথে করে নিয়ে আসছেন। পার্সোনালি আমি আপনার প্রোডাক্টের খুব ফ্যান এবং আপনি আমাকে বেশ কতগুলো প্রোডাক্ট গিফট করেছিলেন যখন কপিরাইটিং নিয়ে আমি আপনার অফিসে গিয়েছিলাম ট্রেনিং করানোর জন্য। এবং আমার ওয়াইফ এবং আমার বেবিও খুবই পছন্দ করেছে আপনার প্রোডাক্টগুলো। বিশেষ করে আমি নিজে পার্সোনালি আপনার ওই পাপেটের খুব ফ্যান, আমি আপনাকে দেখি আজকে। সো ফ্যান্টাস্টিক। আজকে বেসিক্যালি আপনাকে যেই কারণে আমাদের স্টুডিওতে ডাকা, সেটা হচ্ছে যে এই প্রোডাক্ট ডেভেলপমেন্টের গল্পগুলো আমি বলবো যে দিস ইজ ভেরি ফ্যাসিনেটিং এবং ইউনিক হওয়ার কথা। তো ভাবলাম যে আমার অডিয়েন্সের কাছে এই গল্পগুলো আপনি তুলে ধরবেন। তো বেসিক্যালি প্রথমে আমি শুরু করতে চাই ওয়ালিউল্লাহ ভাই, আপনি যে এই প্রোডাক্টগুলো ডেভেলপ করেন, বেসিক্যালি আমার প্রশ্নটা হচ্ছে হাউ ডু ইউ রিয়েলি থিঙ্ক, মানে কীভাবে আপনার চিন্তাটা শুরু হয় এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট, একটু যদি বলতেন আমাদের। আচ্ছা, সো যারা গেস্ট শুনতেছে, মানে গেস্ট না তো, যারা কথা শুনতেছে আজকে, তাদের জন্য অলরেডি প্রবলেম বলে দিস ইজ নট ফর অল। সো যারা বিজনেস করতে চান বা বিজনেস আছে অলরেডি, তারা ছাড়া বাকিরা মানে চলে যাবে, স্কিপ করে যেতে পারে। হ্যাঁ, মানে লাইক বিকজ আজকে আমরা যেই জিনিসগুলো নিয়ে কথা বলবো উইল গো রিয়েলি ডিপ ইনটু দ্য টপিকস। এবং প্রথম জিনিস
তা যেটা হইতেছে সেটা হইতেছে আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাইছি, রাইট? লাইক সো যারা মার্কেটিং নিয়ে কাজ করেন তারা জানেন যে 5টা পি আছে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড দেন প্রাইস অ্যান্ড দেন আমরা শুনবো সেগুলো। সো প্রথম প্রশ্ন হচ্ছে প্রোডাক্ট নিয়ে, যে প্রোডাক্ট নিয়ে কিভাবে ভাবতে হয়। আচ্ছা, সো প্রোডাক্ট নিয়ে ভাবার শুরুটা হয় প্রবলেম নিয়ে আর হইতেছে পিপল নিয়ে, মানে হইতেছে আমি কার জন্য কি প্রবলেম সলভ করতে চাইতেছি উইথ মাই প্রোডাক্ট। এখন সেই প্রোডাক্টটা একটা ফিজিক্যাল প্রোডাক্টও হইতে পারে, আমরা যেমন বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের লার্নিং প্রোডাক্ট বানাই, তেমনিভাবে এটা একটা ডিজিটাল প্রোডাক্ট হইতে পারে, লাইক ফর এক্সাম্পল কোর্সেস ফর কিডস, courses for parents, courses for teachers. We have built app which is also a product for parents, Togomogo, right? Parenting app. So over the last 10 years বেশ অনেক ধরনের ফিজিক্যাল এবং ডিজিটাল প্রোডাক্ট বানানোর একটা অভিজ্ঞতা হয়েছে, এবং সেইখান থেকে আজকে আমরা যা আলোচনা করব আসলে সেগুলো ওই লার্নিংটা থেকেই, so that anyone who is thinking about building a business or already have a business হয়তো কিছু ভ্যালু পাবে আর কি। নাও কামিং টু দ্য পয়েন্ট অফ যে আসলে একটা প্রোডাক্ট যখন ডিজাইন করার চিন্তা করা হয় তখন কিভাবে আমরা ভাবি। সো দ্য প্রোডাক্ট ওয়েদার ইটস এ ফিজিক্যাল প্রোডাক্ট অর ডিজিটাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট কি, যে আমার খেলনা টেলনা যেগুলো আছে। ডিজিটাল প্রোডাক্ট কি, লাইক ফর এক্সাম্পল বিকাশ, পাঠাও, ইটস এ ডিজিটাল প্রোডাক্ট, রাইট? So when you're thinking about starting a product, it starts from two things. একটা হইতেছে যে what problem you're trying to solve and for whom, so the target group কে বা user কে। এইটা দিয়ে শুরু না করলে আসলে পরের স্টেপগুলোতে যাওয়াই যায় না। সো ফর এক্সাম্পল আমরা যখন চিন্তা করতেছিলাম যে বাচ্চাদের জন্য লার্নিং প্রোডাক্ট তৈরি করব, আমাদের ইয়াটা ছিল যে কার জন্য করছি, বাচ্চার জন্য। কোন জিনিসটা নিয়ে ফোকাস করে করতেছি, আমরা ফোকাস করতেছিলাম বাচ্চাদের ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং স্কিল, মোরাল ভ্যালুস, এই জিনিসগুলো বাড়ানো নিয়ে, এই জিনিসগুলো নিয়ে কাজ করার জন্য উই ওয়ান্টেড টু স্টার্ট এ ব্র্যান্ড অর স্টার্ট এ প্রোডাক্ট। সো সেটাই হয়েছে পরে গুফি। সো তার মানে আপনি যখনই একটা প্রোডাক্টের কথা ভাববেন, সেটা একটা প্ল্যাটফর্ম হইতে পারে। ই কমার্সের ক্ষেত্রে ফর এক্সাম্পল ইটস এ প্ল্যাটফর্ম, হ্যাঁ প্ল্যাটফর্ম, ওখানে তো অন্য মানুষের প্রোডাক্ট বিক্রি করে, হ্যাঁ হ্যাঁ, ট্রেডিং বিজনেস কাইন্ড অফ। তো তাহলে ওইখানে প্রোডাক্ট ডেভেলপমেন্টের ব্যাপারটা, জায়গাটা কোথায়? সো দেন ওইখানেও আসে যে কার জন্য এই প্ল্যাটফর্মটা বানানো হচ্ছে, স্পেসিফিকলি একদম কার জন্য, যতটা নিশ হয়, আর এইটা দিয়ে আমি কি প্রবলেম সলভ করতে চাই বা কি সার্ভিস অফার করতে চাই। আর পৃথিবীতে যত প্রোডাক্ট আছে সেটা দুইটা পারপাস মানে সার্ভ করবে, আইদার এটা একটা কোনো একটা প্রবলেম সলভ করবে অথবা এটা কোনো একটা অ্যাসপাইরেশন প্রোভাইড করবে, অ্যাসপাইরেশনে হেল্প করবে। সো আইদার ইটস অ্যান ইমোশনাল নিড অর এ লাইক আদার ডেইলি নিড কাইন্ড অফ সলভ করবে। হ্যাঁ, সো যদি কোনো প্রোডাক্ট এইটার দুইটার কোনোটাই না পারে তাহলে ওই প্রোডাক্ট সাকসেসফুল হবে না। সো ইয়া, এবং আমি দেখছি যে ইন মোস্ট অফ দ্য কেসেস প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইজ দ্য হার্ডেস্ট জব, এবং এই কারণেই আপনি দেখবেন যে ফান্ডামেন্টাল প্রোডাক্ট খুব কম ডেভেলপ হয়, বেশিরভাগ ক্ষেত্রে কপি করে, এটা চলতেছে ওইটাই বানায় ফেলাই, নকল করি। সো ইন দ্য লাস্ট 10 years I never build any product যেটা লাইক কোথা থেকে কপি বা হ্যাঁ, I have taken inspiration নিয়েছেন, ডিজনি, মার্ভেল, Lego, Sesame Street, like those are my inspirations since I was building a children brand, but it's never about copying something. সেখানে আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, যে এত কিছু থাকতে চিলড্রেন ব্র্যান্ড কেন এবং মার্কেটটা কেন আপনি সিলেক্ট করলেন? ও আচ্ছা, মানে সো মাই কোম্পানি, দ্য মেইন মাদার কোম্পানি যেটা লাইট অফ হোপ। সো দ্য অবজেক্টিভ অফ লাইট অফ হোপ বা মিশন হচ্ছে আমরা কিভাবে প্রাইমারি লেভেল কিডস যারা আছে লাইক 3 থেকে 12 বছর বয়সের, এই বাচ্চাগুলা, আপনার নিজেরও বাচ্চা আছে এই বয়সের ভেতরেই পড়ে, আমার নিজেরও বাচ্চা আছে, এই বাচ্চারা আজকে থেকে 15-20 বছর পরে পড়াশোনা শেষ করে এমন একটা কাজে ঢুকবে, এমন একটা কাজ করবে যেটার অস্তিত্ব টোটালি নাই, এবং 70% of these kids are gonna end up in a job that doesn't exist, completely new kind of job আসবে, and nobody knows কি ধরনের জব আসবে। সো তখন আমাদের ইয়া ছিল যে তাহলে আমরা আমাদের এডুকেশন সিস্টেমে, স্কুলে যা পড়াচ্ছি এগুলো তো কোনো কিছু আসলে কাজে লাগবে না। সো দেন উই আস্ক হোয়াট আর দ্য স্কিলস দ্যাট উইল বি নেসেসারি ইন দ্যাট ফিউচার। দেন উই ফাউন্ড যে 4টা স্কিল খুব ইম্পর্টেন্ট: ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং স্কিল,
emotional intelligence, আর moral values and ethics. So then Light of Hope started the journey যে কিভাবে আমরা এই যে বাচ্চারা আছে তাদেরকে এই স্কিলগুলো দিয়ে দিতে পারি এই বয়সেই 3 থেকে 10 বছর বয়সে, so that no matter what comes in the future they can adapt to that. In fact, they can flourish in that future. Karon a lot of things will change, but these fundamental skills will not change. আজকে 10,000 বছর আগেও মানুষজনের যারা গ্রেট পিপল দে হ্যাড দোজ স্কিলস, আজকে থেকে মানে 500 বছর আগেও যারা ভালো করছে তাদের দে হ্যাড দিস স্কিলস, আজকে থেকে 50 বছর আগেও তারা ভালো করছে যারা দে হ্যাড দিস স্কিলস। আজকের জীবনে এখন রাইট নাও দোজ হু আর ডুইং ওয়েল ইন সোসাইটি হ্যাভ দিস স্কিলস। তার মানে এই স্কিলগুলা কখনো চেঞ্জ হওয়ার না, বাট আনফর্চুনেটলি আমরা এই স্কিলগুলোতে নজর খুব একটা দেই না। সো আই ওয়ান্টেড টু সলভ দ্যাট প্রবলেম। হাউ ক্যান উই হেল্প প্যারেন্টস, হাউ ক্যান উই হেল্প স্কুলস, টিচার্স, সো দ্যাট তারা যেন বাচ্চাদের হাতে এমন জিনিস তুলে দিতে পারে, এমন জিনিস শেখাতে পারে যার কারণে সে ভবিষ্যতের জীবনে সাকসেসফুল হবে। এবং দিস ইজ নট এ বাংলাদেশ প্রবলেম, this is a global problem. So Light of Hope is a Bangladeshi company started in Bangladesh, but we went out to solve a global problem. এবং এই যে যেহেতু বাচ্চাদের ফিউচার নিয়ে কাজ, so that's why I had to build a kids brand, এবং একটা না several to solve that problem. ওকে ভাই, থ্যাংক ইউ। এবং এইটাই হইতেছে বিষয় যে প্রবলেম মানে প্রোডাক্ট কামস লেটার, you have to identify what is the problem and you have to understand the problem. আমরা অনেক বেশি জাম্প ইন করে ফেলি সলিউশন বানাইতে। পিপল ডোন্ট স্পেন্ড এনাফ টাইম অন দ্য প্রবলেম ইটসেলফ, পিপল ডোন্ট স্পেন্ড এনাফ টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য টার্গেট গ্রুপ, সাইকোলজি বোঝার চেষ্টা করে না। তো যখন আপনি পিপলের সাইকোলজি বোঝার চেষ্টা না করবেন এবং তার নিড, তার অ্যাসপিরেশন বোঝার চেষ্টা না করবেন গভীরভাবে, আপনি যে প্রোডাক্টটা বানাবেন সেই প্রোডাক্ট মার্কেটে অলরেডি বহুত আছে, আপনার বড় জোরে প্রাইসে মারামারি করতে হবে, এইসব করতে হবে। বাট ইফ ইউ রিয়েলি স্পেন্ড টাইম অন আইডেন্টিফাইং যে এই প্রবলেমটা যে হচ্ছে সেটা কেন হচ্ছে, রুট কজে যদি যান, দেন দ্য সলিউশন উইল ইভেন্চুয়ালি ইমার্জ। অ্যাজ এ প্রোডাক্ট ডেভেলপার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। থ্যাংক ইউ সো মাচ ওয়ালি ভাই। ইভেন আপনি তো ফিউচারের কথা বলছেন যে আপনার প্রোডাক্টটা বেসিক্যালি ফিউচারের জন্য নেক্সট জেনারেশনকে রেডি করছেন, কিন্তু এটার তো মনে হয় বর্তমানেও তো এটার একটা ভালো মার্কেট ভ্যালু আছে, রাইট? আপনি ওইদিন দেখতেছিলাম আপনি কোথায় বলতেছিলেন যেন একটা পডকাস্টে প্রায় 12,000 কোটি টাকার মার্কেট, খেলনার মার্কেট, কিন্তু সেখানে কোনো ব্র্যান্ড বানানোর কথা কেউ বলছে না। ওয়ারএজ মানে 12,000 কোটি টাকার মার্কেটটা কত বড়, এটা যদি আমি একটা কন্ট্রাস্টে আপনি বলতেছিলেন যে এন্টায়ার মোবাইল মার্কেট মাত্র 10,000 কোটি টাকা, মোবাইল স্মার্টফোনের মার্কেটের চাইতেও 2,000 কোটি টাকা বেশি হচ্ছে খেলনার মার্কেট, রাইট? সো এইটার একটা কারণ কি ভাই, যে বাংলাদেশে আসলে যে খেলনার এত বড় একটা মার্কেট কিন্তু এখানে কোনো ব্র্যান্ড নাই, বাংলাদেশে ব্র্যান্ড নাই। ইউ আর দ্য ফার্স্ট ওয়ান হু আর ট্রাইং টু বিল্ড এ ব্র্যান্ড, রাইট? এবং অলরেডি গুফি ওয়ান অফ দ্য মোস্ট বিলাভেড ব্র্যান্ডস ইন বাংলাদেশ অ্যামং দ্য চিলড্রেন, রাইট? সো এই ব্যাপারে যদি কিছু বলেন ভাইয়া। So as a businessman, when you're thinking about getting into a market, any market, I entered into a toy market, right? Like এটা হচ্ছে one of the market that we are playing with. So খেলনার মার্কেট আসলে কত বড় এটা খুব একটা কেউ গবেষণাই করে নাই মার্কেটে নামার আগে। So I tried to find out, দেখলাম 12,000 কোটি টাকা। আচ্ছা এটা কত বড় আসলে, কত সালে কম্পারিজন দেখতে গেলাম। সো ইটস অ্যাবাউট বেশি দিন আগে, 2022, হ্যাঁ 22-23-এর দিকে। সো ওকে 12,000 কোটি টাকা। আগে তো জানতাম যে চায়না থেকে সব খেলনা আসে জানতাম, তো দেখলাম যে 2010-এর দিকে চায়না থেকে আসতো 70% টয়েস আর 30% ছিল লোকাল। এখন পুরোটা উল্টায় গেছে, 70% হচ্ছে লোকালি ম্যানুফ্যাকচার হয়, 30% হইতেছে ইম্পোর্ট করা। তো আচ্ছা এত বড় গেম পাল্টায় গেল, তাহলে এখানে ব্র্যান্ড কে, লাইক কোনো তো একটা ব্র্যান্ড থাকা দরকার। ফার্নিচার মার্কেট 7-8 কোটি টাকার, ওইখানেও তো ব্র্যান্ড আছে, এতগুলো ব্র্যান্ড। হ্যাঁ, ডাইপারের মার্কেট 6,000 কোটি টাকা, ওইখানে তো বহুত ব্র্যান্ড আছে। তো এইটা এত বড় একটা মার্কেট, এইখানে এখন পর্যন্ত কোনো ভালো ব্র্যান্ড ওইভাবে নাই। হ্যাঁ, প্রাণ RFL বললে RFL এর টয়েস আছে, প্লাস্টিক টয়েস, বাট ওদেরকে কিন্তু আমরা টয় ব্র্যান্ড হিসেবে দেখি না, রাইট? সো তখন আমার মনে হইলো যে ওকে ফাইন, এইখানে যদি আমরা দেয়ার ইজ অলরেডি আ বিগ মার্কেট অপরচুনিটি, হ্যাঁ, সেইখানে যদি একটা ব্র্যান্ড বিল্ড করা যায়, যেই ব্র্যান্ডটা
যে প্রমিসটা আমাদের আছে যে হ্যাঁ এটার মাধ্যমে বাচ্চাদের লাইক ইয়া হবে, মানে স্কিল ডেভেলপমেন্ট, লার্নিং এবং টয় যদি আমরা সেফ টয় দিতে পারি। তো আমরা একটা স্টাডি পাইলাম যে 85% টয় যেগুলো বাংলাদেশের মার্কেটে আছে হাই টক্সিসিটি আছে, এবং 90% প্যারেন্টস ডোন্ট নো। 85% বাংলাদেশের মার্কেটে যা আপনি কিনতেছেন এগুলো হাই টক্সিক মেটালস, মানে যেই এলিমেন্টে ইউজ করে প্লাস্টিক বাচ্চা মুখে ঢুকে দিলে এগুলো ক্ষতিকর। সো স্পেশালি যে 0 থেকে 2-3 বছর যখন বাচ্চারা মুখে দেয় খেলনা, রাইট? সো দেন দেখলাম যে এবং 90% প্যারেন্টস জানেই না যে খেলনাতে বিষ আছে এই ধরনের। সো তখন আমরা যখন এই স্টাডিটা পাইলাম, আমরা বললাম যে তাহলে ইফ উই ওয়ান্ট টু গেট ইনটু টয়, এই জায়গাটাতে আসলে ঢোকাটা বেশি দরকার, এবং এই জায়গাটাতে ফার্স্টে অ্যাওয়ারনেসটাকে তৈরি করতে হবে যে খেলনাতে বিষ আছে। রাইট রাইট, হ্যাঁ। কারণ আমি যদি এখন বলা শুরু করি খেলনাতে বিষ আছে, অল্টারনেটিভ তো দিতে হবে। অল্টারনেটিভ কি? রাইট, অ্যাবসলিউটলি। সো দিস ইজ ওয়ান অফ দ্য সেগমেন্ট যেটা আমরা ঢুকলাম, যে সেফ টয় হিসেবে আমরা বেশ কিছু প্রোডাক্ট লঞ্চ করলাম। মানে সেফ টয় মানে ইকো ফ্রেন্ডলি এবং নট হার্মফুল ফর চিলড্রেন বডি। হ্যাঁ, এই যে যেমন এই যে সো লাইক ফর এক্সাম্পল উডেন টয়স, রাইট? এবং এটা কাঠের না, কাঠের এবং কালার, কিন্তু কালার মানে কোনো মানে ইয়া নাই, হার্মফুল কালার। সো এই যে এইগুলা এই ধরেন যে হার্মলেস কালার, হ্যাঁ হ্যাঁ, মানে রাইট, লাইক এই যে এইগুলো একদম ছোট বাচ্চাদের ইয়ার জন্য। সো তো এগুলো তো ইকো ফ্রেন্ডলিও মনে হয়, রাইট? হ্যাঁ, মানে সো দিস আর লাইক মানে হ্যান্ডমেড এবং এগুলো অনেকটা আরং যে মডেলে কাজ করে। সো উই হ্যাভ আর্টিসানস গ্রামে, উই ট্রেন দেম আপ, অ্যান্ড দেন এই ডিজাইনগুলো আমরা তাদেরকে দিয়েছি, আমরা র মেটেরিয়ালগুলো দিই, দেন দে মেক দেম। আমরা এখানে ঢাকায় নিয়ে আসি, উই প্যাকেজ অ্যান্ড দেন উই সেল ইট টু রিটেইল। হ্যাঁ, আপনাদের নিজস্ব কর্মী আছে গ্রামে দিকে? নিজেরা আপনি নিজেদের ট্রেনিং করেছেন? আমাদের নিজেদের সরাসরি অথবা থ্রু আওয়ার এনজিও পার্টনার্স আর কি। আই সি। সো এই যে এটাই মানে দ্য পয়েন্ট ইজ যে আপনি মার্কেটে গ্যাপ আইডেন্টিফাই করতে পারতেছেন কিনা, নিডটা বুঝতেছেন কিনা, আপনি সেই অনুযায়ী প্রোডাক্ট ডিজাইন করে মার্কেটে লঞ্চ করতে পারতেছেন কিনা। সো ফর এক্সাম্পল, যেহেতু আমি জানি যে অ্যাওয়ারনেস নাই অনেক, এই যে খেলনাতে ইয়া আছে, সো উই স্পেন্ড অ্যাবাউট 30 লাখ টাকা অন সোশ্যাল মিডিয়া টু অ্যাওয়ার 1 কোটি প্যারেন্টস গত 5 মাসে, জানুয়ারি থেকে মে। উই স্পেন্ড 30 লাখ টাকা। গত 5 মাসে 30 লাখ টাকা ইনভেস্ট করছি জাস্ট টু অ্যাওয়ার যে খেলনাতে বিষ আছে। এবং দিস ইজ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সো দ্যাট আপনি যখন অ্যাজ এ প্যারেন্ট কিনতে যাবেন, আপনি যেন প্রশ্ন করেন, আচ্ছা, বা দেখেন প্যাকেজের গায়ে যেটা সেফ কিনা আমার বাচ্চার জন্য। কারণ এই অ্যাওয়ারনেসটা যদি আবার না থাকে, তখন তো সেফটা সে খুঁজবে না, রাইট? কারণ জানে না তো সে। সো তার মানে আমার মার্কেট জীবনেও বড় হবে না আনলেস অ্যাওয়ারনেস না বাড়ে। সো দ্যাটস উই স্পেন্ড দ্যাট অ্যামাউন্ট অফ মানি টার্গেটিং 0 থেকে 3-4 ইয়ার্স ওল্ডের বাচ্চা আছে, এই ধরনের প্যারেন্টসদেরকে আমরা ছোট ছোট এরকম বিভিন্ন ভিডিও কন্টেন্ট করে আমরা ফার্স্ট অ্যাওয়ার করছি। সো অ্যাওয়ার অ্যাবাউট 1 crore প্যারেন্টস। তার মানে কি আগে 90% প্যারেন্ট জানতো না, এখন বাংলাদেশের এই 0 থেকে 3 বছর বয়সের বাচ্চা কাচ্চা যদি থাকে 2 কোটি, 50% তাহলে এখন জেনে গেছে যে খেলনাতে বিষ আছে, আমি সতর্ক হব আমার কেনার জন্য। তখন সে অল্টারনেটিভ খুঁজবে কোনটা আছে। আচ্ছা, গুফি ইজ ওয়ান অফ দ্য অপশন, সে চুফি আরো যা আছে সেইখানে খুঁজতে যাবে হয়তো। বাট আমি যদি মার্কেট ক্রিয়েট করতে চাই, অফেন টাইম ইন এ ভেরি নিউ নিশে যদি ঢুকি যেখানে অ্যাওয়ারনেস নাই, আমাকে ওই অ্যাওয়ারনেস বিল্ডিংটাতে ভালো টাইম দিতে হবে। আই মে হ্যাভ দ্য গ্রেট প্রোডাক্ট, বাট দেন ওই যে প্রমোশনের জায়গাটা পরে আমরা হয়তো আবার আসবো, ঢুকবো আর কি প্রাইসের পরে। বাট ইয়া, সো দ্যাটস কারণ একটা প্রোডাক্ট মানে শুধু প্রোডাক্ট ডেভেলপ করে ফেলা না, এটার পুরো সাইকেলটা নিয়ে চিন্তা করতে হবে। প্রাইসিং কি হবে, কিভাবে মার্কেটে লঞ্চ করবেন, পজিশনিং কি হবে, হ্যাঁ, অনেকগুলো জিনিস প্রথম থেকে মাথায় চিন্তা করতে হয়। সো অ্যাজ অ্যান এন্টারপ্রেনার আপনি কিন্তু অনেক সময় প্রোডাক্ট গাই হবেন না, হয়তো ইউ মে নট বি দ্য প্রোডাক্ট এক্সপার্ট। বিশেষ করে যে টেক প্রোডাক্ট যখন বানানো হয়, আই এম এ নন টেক গাই, বাট প্যারেন্টিং অ্যাপ যেটা বাংলাদেশের সবচেয়ে মানে পপুলার প্যারেন্টিং অ্যাপ যে টোগোমোগো, যেটার ডিজাইন এবং কিভাবে এটা ইউজ হবে, এটার ইউজার জার্নি কি হবে, আই হ্যাড সার্টেন সে অ্যাবাউট দিস, যে হ্যাঁ আমি চাই যে এইভাবে হোক, কারণ একটা ইউজার জার্নি, একটা প্যারেন্টসের জার্নি এইভাবে হইলে এটা ভালো হবে। সো দিস শুড বি দ্য প্রোডাক্ট ডিজাইন। নাও দ্য ডিজাইনার্স অ্যান্ড দ্য কি বলে আপনার টেকের লোকজন ওটা বানাইছে অ্যাপ, ও অ্যাপ ডেভেলপার যারা আছে অ্যাপ ডেভেলপ করছে, বাট এই অ্যাপটা কিভাবে ফাংশন করবে, ফাংশনালিটি কি থাকবে, কি কি ফিচার্স থাকবে, কি কি অফার্স থাকবে, কি কি সার্ভিসেস থাকবে এখানে,
দ্যাট ইজ দ্য প্রোডাক্ট বা ডিজাইন। আপনাদের ফিউচারে পাইপলাইনে কি কি ফিচার পাইপলাইনের সামনে সামনে কি আসবে, কি কি আসবে, রাইট? লাইক দিস দোজ আর পার্ট অফ দ্য প্রোডাক্ট ডিজাইন। হ্যাঁ, অ্যাবসলিউটলি। এখন ভাইয়া ধরেন আমার যে প্রশ্নটা মাথায় আসছিল আপনার সাথে কথা বলতে বলতে, সবাই তো এই বিষয়ে এক্সপার্ট না। ধরেন সবাই ধরেন একজনের আমি এন্টারপ্রেনার হইতে চাই সে বা বিজনেসম্যান হইতে চায়, কিন্তু তার এই ব্যাপারটা নিয়ে জানাশোনা নাই, বা সে হয়তো ইনহেরিটেন্টলি তার মধ্যে বিজনেস ব্যাপারটা আছে, কিন্তু ইনহেরিটেন্টলি সে তার মধ্যে প্রোডাক্ট ডেভেলপমেন্টের বিষয়টা নাই, বা প্রোডাক্ট ডিজাইনটা কিভাবে সে করতে হয় জানে না। সেক্ষেত্রে তাদের জন্য কি সলিউশন, তারা কি করবে? তাহলে ওর ব্যবসা শুরু করার দরকার নেই তার। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ব্যবসা শুরু করার আগে তাকে প্রোডাক্ট ডেভেলপমেন্টটা আগে স্টাডি করতে হবে, অ্যাটলিস্ট বুঝতে হবে। মানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট মানে যে এইসব বানাইতে পারতে হবে তা না, রাইট? লাইক ডিফারেন্ট বিজনেস সেগমেন্টের। আমি একটা ফ্রেমওয়ার্ক বলি, সিম্পল। হ্যাঁ, সো এটা হইতেছে যে হোয়াট আই লাভ, এটা হইতেছে আমার একটা ফ্রেম, যে আমি এই প্যাশন, আমি এটা ভালোবাসি, রাইট? আবার অনেকে কোনো কিছুই ভালোবাসে না। হ্যাঁ, টাকা বানাইতে ভালোবাসে, আচ্ছা ঠিক আছে, এটাও আমার প্যাশন, টাকা বানাইতে চাই, ফাইন। অ্যান্ড দেন আমার স্কিল কি, রাইট? আমার স্কিল বলতে আমার স্কিল, আমি কোনটা পারি, প্লাস আমার নেটওয়ার্ক, আমার সবকিছু মিলাই ক্যাপাসিটিটা কি আমার। আর 3 নম্বর হইতেছে যে কোন বিজনেসটা বা কোন অপরচুনিটিটা মার্কেটে আমি দেখতেছি যেটাতে একটা ভালো ডিমান্ড আছে। সো এই 3টার মিক্স যদি থাকে তাহলে ভেরি গুড কম্বিনেশন এটা। যেমন আমি আই নেভার ডিড এনি বিজনেস যেটাতে আই এম নট প্যাশনেট অ্যাবাউট। সো আই লাভ, আই এম ডুইং অনলি দোজ থিং দ্যাট আই লাভ। আমার আজকে যদি বলো এনে কোটি টাকার ব্যবসা আছে, আই ডোন্ট লাইক ইট, আই উইল নট বি ইনভলভড, রাইট? সো আমার ক্ষেত্রে হোয়াট আই লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি স্কিল কিসে, আমি জানি আমি কিসে স্কিলড, রাইট? আই এম গুড এট স্টোরি টেলিং, আই এম গুড এট বিল্ডিং প্রোডাক্ট, আই আন্ডারস্ট্যান্ড পিপল সাইকোলজি, আমি রাইট? লাইক সো আমি বুঝি যে হাউ টু টেল স্টোরিজ, হাউ টু বিল্ড প্রোডাক্টস অ্যারাউন্ড স্টোরিজ, এবং ব্র্যান্ড অ্যারাউন্ড স্টোরিজ। সো আই আন্ডারস্ট্যান্ড হাউ টু বিল্ড ব্র্যান্ড। সো এটা আমার স্কিল সেট। আর আমার যেই প্রবলেমটা নিয়ে আমি কাজ করতেছি, যে ফিউচার স্কিল, বাচ্চা কাচ্চাদের এই নিডটা, এখানে যদি ভালো প্রোডাক্ট বানানো যায়, দেয়ার ইজ এ মার্কেট, প্যারেন্টস উইল বাই ইট, বিকজ প্যারেন্টস অলওয়েজ ওয়ান্ট আ গুড থিং ফর দেয়ার চাইল্ড। সো এখন কারোর এরকম হয়েছে যে সে খালি টাকার ধান্দায় ব্যবসা করতে চায়, আমি পার্সোনালি ডোন্ট লাইক দেম। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট থিংস দ্যাট ইউ ক্যান ডু, যেখানে ইউ ক্যান, আপনার কাছে ভাই 1 কোটি টাকা আছে, আপনার ব্যবসা করতে হবে না, আপনি আমারে দেন, আমি এটা আমার এনে ইনভেস্ট করে আপনার আবার প্রফিট দিয়ে দিতেছি। বাট ইফ ইউ ওয়ান্ট টু ডু বিজনেস, তাহলে আপনাকে ওই বিজনেসটা সম্পর্কে, ওই সেক্টরটা সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। আর আপনি যদি ভাবেন আরেকজনের বেতন দিয়ে নিব আর চালাবো, তাহলে যেদিন টাকা পয়সা বানাবে, বুঝবে বুঝা আপনার টাকায় সব শিখা ব্যবসা শুরু করে দিবে, আপনার ফালাইতে হয়ে যাবে। এটাই হয়। সো আমি এনকারেজ করি না, আমি বেসিক্যালি ডিসকারেজ করি যে ইফ ইউ ডোন্ট হ্যাভ টাইম টু আন্ডারস্ট্যান্ড দ্য সেক্টর, আন্ডারস্ট্যান্ড হাউ প্রোডাক্ট ওয়ার্কস, হাউ টু ডেভেলপ প্রোডাক্ট, হ্যাঁ, নিজে বা আপনার কো-ফাউন্ডার, তাহলে ভাই আপনার ব্যবসায় আসার দরকার নেই। Everybody doesn't need to be a businessman. Everybody doesn't need to be an entrepreneur. It's perfectly fine you become an investor or you just do job. It's not for everyone. বিশেষ করে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। স্টিভ জবস হচ্ছে প্রোডাক্ট ডেভেলপার। আমি নাম বলি, পৃথিবীর সেরা প্রোডাক্ট ডেভেলপার কারা? স্টিভ জবস হচ্ছে একজন, ও কিন্তু ইঞ্জিনিয়ার না। লাইক আইফোন এবং অন্য যতগুলো অ্যাপেলের প্রোডাক্ট, সাকসেসফুল প্রোডাক্ট ইনভেন্ট করা নাই। হি ইজ দ্য ডিজাইনার, হি ইজ দ্য মাস্টারমাইন্ড অফ দ্যাট প্রোডাক্ট ডিজাইন, হাউ ইট ওয়ার্কস। কোনো ও ইঞ্জিনিয়ারিং কিচ্ছু বোঝে না, ও বোঝে যে দিস ইজ হাউ আই ওয়ান্ট ইট। আমি জানি যে কনজিউমার এইভাবে চায়, আমি জানি যে দিস টেকনোলজিজ আর অ্যাভেলেবল, নাও পুট দেম ইন আ বিউটিফুলি বক্স, লাইক থিং দ্যাট ইজ কল স্মার্টফোন। এবং আমি চাই এটা ফুল ইনটুইটিভ হোক, আমি কোনো বাটন রাখতে চাই না, মানুষ বাটন টিপাটিপি করতে পারে না। সো ও ডিমান্ড করছিল যে ভাই আমার আইফোন যেন একটা 5 বছরের বাচ্চা ব্যবহার করতে পারে, ওইভাবে ডিজাইন করতে হবে। সো স্টিভ জবস ইজ দ্য গ্রেটেস্ট প্রোডাক্ট ডিজাইনার ইন দ্য ওয়ার্ল্ড, 1 নম্বর। 2 নম্বর হইতেছে এলন মাস্ক ইজ দ্য সেকেন্ড বেস্ট প্রোডাক্ট ডিজাইনার ইন দ্য ওয়ার্ল্ড। So the whatever aspiration I am taking, a lot of aspiration I am taking from those 2 guys. They build engineering products.
I am building kids product, but the principles are exactly the same when you build a product, whether it's a digital product or a physical product. So product development is not for everyone. বেসিক্যালি ভাই তাহলে আপনার সেটা হচ্ছে যে যারা প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা বিজনেসম্যান হতে চায় বা এন্টারপ্রেনারশিপে আসতে চায় তাদেরকে বেসিক্যালি হিমসেলফ অর হারসেলফ তাদেরকে প্রোডাক্ট ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখতে হবে, অথবা তাদের কো ফাউন্ডার দিয়ে শিখতে হবে, বাট নট টিমরে দিয়ে তুমি করাবে ব্যাপারটা এরকম না। ওই প্ল্যান থাকলে না আসাটাই বেটার। ঠিক আছে, মানি মেক করতে চাও তুমি আমাকে দাও, আমার বিজনেস ইনভেস্ট করো, আমি তোমার মানি মেক করে দিচ্ছি। ওকে ফাইন। আরেকটা আপনি বা হইতেছে যে ইধার কা মাল উধার করো, শেষ ট্রেডিং বিজনেস যে এনিওয়ে ভাই, আমি আজকে লাঞ্চ করতে করতে আপনার সাথে কথা হচ্ছিল, ওই সময় আমাদের কথা প্রসঙ্গে আসছিল, মনে হইলো যে এটা একটু রিলেভেন্ট বা এটা অনেকের কাছে হয়তো ক্লিয়ার না। What's your definition or what's the difference you think between business and entrepreneurship? হ্যাঁ, বিজনেসম্যান আর এন্টারপ্রেনারশিপ, বিজনেসম্যানের ধান্দা হইতেছে টাকা বানানো, হ্যাঁ, আর এন্টারপ্রেনারের ধান্দা হইতেছে একটা প্রবলেম সলভ করা। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আচ্ছা, মানে প্রবলেম সলভ করলে অটোমেটিক টাকা তো আসবেই আমার। এক্স্যাক্টলি। ইফ ইউ সলভ এ প্রবলেম, আলাদা করে চিন্তা করতে হবে না, ভালো মতো ইফ ইউ সলভ এ প্রবলেম দেন ইউ শুড বি এবল টু মেক মানি। আর বিজনেসম্যান হচ্ছে তার কোর মোটিভ হইতেছে যে আমি এখানে আজকে 100 টাকা ইনভেস্ট করছি, আই ওয়ান্ট 120 টাকা রিটার্ন, অ্যান্ড নো ম্যাটার কোথায় কি, মিষ্টির দোকানে ইনভেস্ট করলাম নাকি রকেট বানাইতে ইনভেস্ট করলাম, ডাজেন্ট ম্যাটার, টাকা আসলেই হলো। ওইটা হইতেছে বিজনেসম্যান, ওই মাইন্ডসেট যার। হ্যাঁ, আর যার মাইন্ডসেট হইতেছে যে না, আই হ্যাভ সিন দিস প্রবলেম, আই ওয়ান্ট টু সলভ, আই ডোন্ট নো ওয়েদার ইজ গোনা মেক মানি অর নট, বাট ইফ আই ডু ইট ওয়েল দেন ইট মে মেক মি মানি, দ্যাটস অ্যান এন্টারপ্রেনার। আমাদের সোসাইটিতে আমরা এগুলো দুইটারে মিক্স করে ফেলাই, মিক্স করে অনেকেই এটা ক্লিয়ার। সো মনে করতেছে যে আমি ই কমার্স ব্যবসা করতেছি, আমি এন্টারপ্রেনার, জীবনেও না, ও ব্যবসায়ী। ও দোকানে মাল বেচতো যে, আর ও অনলাইনে মাল বেচে, সিম্পল, দে আর ব্যবসায়ী, দে আর নট এন্টারপ্রেনার। কিন্তু যেই ভদ্রলোকের ধরে নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, সে সেটা অনলাইনে বিক্রি করছে ওয়েবসাইটের মাধ্যমে, সে তাকে তো আপনি ই কমার্স এন্টারপ্রেনারশিপ বলতে পারেন। হি ইজ এ ম্যানুফ্যাকচারার। আচ্ছা, মানে শুধুমাত্র প্রবলেমটা সলভ করলেই সেটা এন্টারপ্রেনারশিপ হবে, রাইট? মানে ইটস এ সার্টেন মাইন্ডসেট। মানে ধরেন যে কি হয়েছে, এখন আজকে আপনি দেখতেছেন এই ধরনের খেলনা খুব চলতেছে, গুফি তো বেচে ফাটাই লাইতেছে, আপনিও আর একটা ফ্যাক্টরি দিলেন, যা এই জিনিস বানাইলেন, আমি 500 টাকায় বেচি, আপনি 400 টাকায় বেচছিলেন। আর ইউ অ্যান এন্টারপ্রেনার? নো, আপনার ডেফিনেশন বাদ দেন। আর ইউ অ্যান এন্টারপ্রেনার অর বিজনেসম্যান? না, বিজনেসম্যান। এক্স্যাক্টলি। বাট when I started this, when I thought যে ওকে there is a problem in the market, যেটাতে এই যে কি বলে সেফ টয় নাই, মানুষ অ্যাওয়ার না, so I should build this and I have spent my money and I give my effort to solve this problem, and then I build a market যেখানে আমি ব্যবসা করতেছি, and then you come in, so এই লোক তো ভালো ব্যবসা করতেছে, আমি এটা বানাই। তাহলে ভাই বেসিক্যালি আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আমরা পেলাম এন্টারপ্রেনারশিপে, যে হি হ্যাজ টু বি ইনভেন্টর। No, not necessarily. ইনভেন্টর অন্য জিনিস, ইনভেনশন আর ইনোভেশন, মানে একটা সলিউশনকে ধর একটা ইনোভেটিভ কিছু একটা হইতে হবে। এক্স্যাক্টলি, ইট নিডস টু বি সামথিং ইনোভেটিভ দ্যাট সলভস আ সার্টেন প্রবলেম। নাও হোয়াট ক্যান হ্যাপেন, তার মানে কি যে প্রথমে আসছে সেই কি সবচেয়ে ভালো, বা সেই কি এন্টারপ্রেনার, বাকি সব ব্যবসায়ী? নট নেসেসারি। মানে গুগলের আগে কি আর কোনো সার্চ ইঞ্জিন ছিল না? ছিল, ডেফিনেটলি, বাট দে বিল্ড ইট বেটার, দে মেক ইট ওয়ার্ক, and that's why they are also entrepreneur. But unless if you don't improve something or value addition না হলে কিসের আপনি এন্টারপ্রেনার? মানে ধরেন আমি আপনার প্রোডাক্টকে কপি করে করতে পারি, কিন্তু আমার কিছু নিজস্ব ভ্যালু অ্যাড করতে হবে, তাহলে আমি এটারে এন্টারপ্রেনারশিপ বলতে পারেন যে হ্যাঁ, I have added some value, like something, আমি গুফির প্রোডাক্ট নিছি কিন্তু এখানে আমি কিছু এক্সট্রা ভ্যালু অ্যাড করছি। শিওর। সো এই জিনিস তো আমি প্রথম বানাইছি এরকম না, মানে এই জিনিস আরো হাজার হাজার মানুষ বানাইছে, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে বানাইছে। বাট দ্য পয়েন্ট যে এইটা বানাইছি বলে, এই প্রোডাক্টটা বানাইছি বলে যে আমি কি বলে এন্টারপ্রেনার হয়ে গেছে তা না, বাট দ্য প্রবলেম আই এম ট্রাইং টু সলভ থ্রু দিস প্রোডাক্ট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। রাইট, that made you an entrepreneur. So এটা খুব ইম্পর্টেন্ট। বাট ওই যে সবাইকে এন্টারপ্রেনার হইতে হবে না ভাই, ব্যবসা করা খুব ভালো,
নবীজি ব্যবসা করাকে উৎসাহ দিছে, আমাদের ইসলামে উৎসাহ দিছে। সো ডু বিজনেস, কিন্তু ওইটা তো এন্টারপ্রেনারশিপ ইজ এ ডিফারেন্ট গেম। পৃথিবীর সব এন্টারপ্রেনারই তো বিজনেসম্যান, কিন্তু সব বিজনেসম্যান এন্টারপ্রেনার হয় যে সব খারক না কি জানি একটা আছে না, ওই জিনিস। রাইট রাইট। কারণ কি আপনাদের তো একই সাথে এন্টারপ্রেনারশিপ মেইনটেইন করতে হয়, বিজনেসও মেইনটেইন করতে হয়, রাইট? কিন্তু সব বিজনেসম্যান তো এন্টারপ্রেনারশিপ নিয়ে করতে হয় না, তাকে ইনোভেট করতে হয় না, তাকে এই চ্যালেঞ্জগুলো নিতে হয় না, প্রবলেম সলভ করতে হয় না। সো আরো লট ইজিয়ার জব, লট ইজিয়ার জব। এক্স্যাক্টলি ভাই। থ্যাঙ্কস ফর দ্য ভ্যালুয়েবল ডিসকাশন ওয়ালি ভাই। এখন আপনি যদি আমাকে বলেন, এইবার আমরা ডিসকাশনে একটু ডিপে ঢুকি। ধরেন আপনি প্রোডাক্টটা বিল করছেন, এখন হাউ ইউ ক্যান মার্ক, আরেকটা জিনিস আমার একটা, আপনি প্রোডাক্ট মার্কেট ফিট কিভাবে যাচাই করবেন? আমি মনে করি যে কেউ যদি প্রপারলি মার্কেটটা রিসার্চ করে নামে, তাহলে প্রোডাক্ট মার্কেট ফিট না হওয়ার কিছু নাই। মানে ও যদি আসলে ঠিকমতো স্টাডি না করে, তাহলে ও না বুঝে যদি প্রোডাক্ট নামায়, তাহলে ও তো আগেই ধরা খাইছে, ও তো স্টাডি করে নাই। বাট আমি বুঝে প্রোডাক্ট নামাইলাম, তাহলে প্রোডাক্ট ফেল মারতে পারে 2-3টা রিজনে, এর বেশি না। একটা হইতেছে আমার প্রাইসিং ঠিক নাই। আচ্ছা, আমি এই প্রোডাক্টটা বানাইছি, আমি ভাবলাম এটারে 2000 টাকায় বেচবো, কিন্তু আসলে মার্কেট 2000 টাকার জন্য রেডি না, হয়তো 600 টাকায় নিবে, রাইট? সো তার মানে আই হ্যাভ ডান সামথিং রং উইথ দ্য প্রাইসিং। প্রোডাক্ট ভালো, রাইট। এই কারণে অনেক সময় আমরা ভাবি যে প্রোডাক্ট মার্কেট ফিট নাই, কারণ দামে ধরা খাইছে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি রাইট টিজি টার্গেট করি নাই, টার্গেট গ্রুপ। এখন এইটা নিবে, এই ধরনের প্রোডাক্ট নিবে হইতেছে টপ 10% অফ দ্য ইনকাম গ্রুপ সোসাইটির, যারা প্যারেন্টস, যারা বিদেশের খেলনা টেলনা কিনে, যারা এডুকেটেড, যারা জানে যে এটার গুরুত্ব কি। ভ্যান থেকে ভ্যান থেকে যে খেলনা কিনে, ভ্যানেও তো খেলনা বিক্রি হয়, সেই ভ্যানে যদি আমি এই 600 টাকার মালটা রাখি, জীবনে বিক্রি হবে। সো তার মানে আমি ভুল জায়গাতে যায়া ভুল মানুষের কাছে এই প্রোডাক্টটা বেচতে গেছি, এই কারণে প্রোডাক্ট মার্কেট ফিট হয় নাই। সো এরকম জাস্ট 2-3টা কারণে অনেক সময় এন্টারপ্রেনার বলতেছে দের ইজ নো প্রোডাক্ট মার্কেট ফিট। কারণ সে হয় প্রাইসে গ্যাঞ্জাম লাগাইছে, নয়তো টার্গেটে গ্যাঞ্জাম লাগাইছে কোন টিজিতে, আর প্লেস কোথায় সে পজিশনিং এ গ্যাঞ্জাম লাগাইছে। আই অ্যাবসলিউটলি এগ্রি উইথ ইউ ভাই। গিভেন যে সে আগে আসলে ঠিকমতো মার্কেট স্টাডি করে, মার্কেট গ্যাপ আইডেন্টিফাই করে প্রোডাক্টটা সে ঠিক, সলিউশনটা সে ঠিক বানাইছে। এন্ড সলিউশন এখন আমি একটা দেখি কি আজকাল হইতেছে, অনেক পোলাপান, ইয়াং পোলাপান আসতেছে, প্রবলেম ইনভেন্ট করতেছে। এই প্রবলেমই নাই, ও হয়তো ওর কাছাকাছি ও চিনে 2-3 জনের আছে, ও ভাবতেছে সারা বাংলাদেশে সবার এই প্রবলেম আছে, সো হি ইনভেন্ট প্রবলেম এন্ড দেন সলিউশন বানাইছে, সলিউশন সেল করতে। সো তাহলে ওটা বিক্রি হবে কেন? এক্স্যাক্টলি, আমি দেখছি। সো ইয়া রাইট, লাইক সো ডোন্ট ইনভেন্ট প্রবলেমস। মানে সো ইফ ইউ প্রবলেমের সলিউশনটা যদি ভালো হয়, দেন এটা মার্কেট ফিট না হওয়ার কোনো কারণ নাই, যদি প্রাইসিং ঠিক থাকে, যদি পজিশনিং ঠিক থাকে ফর দ্য রাইট টিজি। রাইট। তার মানে ওই প্রোডাক্ট ডেভেলপমেন্টের সাথে বা ডিজাইনিং এর সাথে ওই ব্যাপারগুলো চলে আসতেছে। পজিশনিং, তারপর প্রাইসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড উই শুড টক অ্যাবাউট প্রাইসিং। এটা প্রশ্নটা করতাম আমি, প্রাইসিং এর ব্যাপারটা। তার আগে ছোট্ট একটা কথা আমাদের অডিয়েন্সকে একটু বলি, যে এই ব্যাপারটা হয়তো অনেকের কাছে একটু অদ্ভুত লাগতে পারে, যে ভাই প্রোডাক্ট মার্কেট ফিট রিসার্চ করে আসার পরেও যে এটাকে কেন এটা ফেল হয়। এটা আমি ভেরি মাচ অ্যাগ্রি উইথ ইউ ওয়ালি ভাই, যে আপনি 3 নাম্বারে বলতেছিলেন যে পজিশনিং এর কথা। আমি একটা ঘটনা বলি, অ্যারোমেটিক হালাল সাবানের যে এটা, তো সৈয়দ আলমগীর সাহেব আমাকে যখন বলতেছিলেন এটার ঘটনা, তখন উনি বলতেছিল যে আমি সিঙ্গাপুরে গিয়ে কোন কিরকম স্মেল হবে, সাইজ হবে কি, ইতালিতে গিয়ে সে করছে, মানে যে আমি এমন একটা সাবানের সাইজ চাই যেটা চকলেটের মতো হবে দেখতে, সাইজটা আলাদা, মানে দূর থেকে দেখলে বুঝবে অ্যারোমেটিক হালাল সাবান, এবং এটা ওজনও বেশি। তো প্রোডাক্টটাকে এমনভাবে ডিজাইন করছে, তারপরেও ওনার মনের মধ্যে এনাফ কনফিডেন্স ছিল না যে এটা লাক্সের সাথে ফাইট করতে পারবে কিনা। হ্যাঁ, আচ্ছা, এই তারপরে উনি কিভাবে এটা করলো, একদিন উনি এক জায়গায় গেছিল একটা জিনিস কেনার জন্য। তো ওইখানে গিয়ে আমার ঠিক মনে নাই ব্র্যান্ডের নাম, তো একটা বাচ্চার গুঁড়ো দুধ সেরে লাগবে এই টাইপের কিছু একটা। তো একজন বয়স্ক লোক তার সামনে ঘটনাটা ঘটছে, মানে ডিপার্টমেন্টাল স্টোরে গেছে, বয়স্ক লোক খুব খুশি হয়ে কিনছে, আরে এটা এখনও পাওয়া যায়, এটা তো আমার সময় আমাদের বাচ্চাদেরকে খাওয়াইতাম। সে খুব এক্সাইটেড হয়ে গেছে। হ্যাঁ, সে একটু নস্টালজি আক্রান্ত হয়েছে যে আমি প্রোডাক্টটা নিয়ে আমার নাতির জন্য নিয়ে যাই। তো পরে সে গেল, বাসায় গিয়ে সে গেছে, একটু পরে ওই লোক আবার ফিরে আসছে মন টন খারাপ করে, বলে ভাই তুমি এটা রেখে দাও,
রেখে অন্য একটা দাও যে বাজারে এখন যেটা চলতেছে। বলে কেন? বলে আসলে আমার ছেলের বউ এটা পছন্দ করলো না, যে বাবা এটা এত আগের প্রোডাক্ট, এটা তো জানি না আমি আমার বাচ্চাকে খাওয়াইলে কেমন হবে, এটা আপনাদের সময় ভালো ছিল, আমাদের সময় তো নাও হইতে পারে। ভেরি যুক্তিসঙ্গত একটা কথা। তো এই কারণে বেচারা এসে ওটা চেঞ্জ করে নিয়ে চলে গেছে। তো এই ঘটনাটা আলমগীর সাহেবের মাথায় স্ট্রাক করলো। বললো যে আমি মনে করতেছি যে আমি আমার এনাফ প্রোডাক্ট ডেভেলপমেন্টে করে আমি লাক্সের সাথে ফাইট করতে পারবো। আমার কাছে মনে হচ্ছে আমি পারবো না, আমাকে একটি স্ট্রং পজিশনিং সেট করতে হবে। প্রোডাক্ট কিন্তু তার রেডি, স্যারই জাস্ট লঞ্চিংয়ের জন্য অপেক্ষা আছে। প্রোডাক্টের নাম সিলেক্ট করে ফেলছে, প্রোডাক্টের ওজন কীরকম হবে, দেখতে কীরকম হবে, ডিজাইন কীরকম হবে, কী ঘ্রাণের হবে, কয়টা ভেরিয়েন্ট থাকবে, সব রেডি তার। উনি জাস্ট অ্যানাউন্স করবে, এমন সময় গিয়ে উনি কনফিডেন্স পাচ্ছে না, পজিশনিংটা ওনার কাছে মনে হচ্ছে স্ট্রং না। তখন দেয়ার কামস দ্য হালাল ব্র্যান্ডিং। ওটা আরও লম্বা হিস্টোরি। ওই যেই কারণে উনি তখন বললো যে না, এখন যদি আমি এই হালাল পজিশনিংয়ে এটাকে নামাই, সেটা তখন লাক্সের সাথে ফাইট করতে পারে। অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি হ্যাপেন্ড, যেটা আমরা সবাই এরপরে জানি। যে এরপরে আমি এটা নিয়ে অনেক লেখালেখি করছি, বইতে লিখছি, উনি অনেক ইন্টারভিউতে লিখছে, খালিদ ফারহান এটা নিয়ে একটা বিশাল বানাইছিল, কন্টেন্ট বানাইছে এখানে। সো এটা লং হিস্ট্রি। তো তখন আমার কাছে মনে হইলো যে এইটা দিস ইজ ভেরি মাচ পসিবল, যে আপনি যদি একটা ফ্যান্টাস্টিক প্রোডাক্ট বানান, বাট এটার পজিশনিং যদি আপনি না করতে পারেন, ইট ক্যান বি ফেইলিয়ার, ইট ক্যান বি এ গ্রেট ফেইলিওর। সো ওই সময় উনি যদি হালাল পজিশনিংয়ে না করে, যদি মানে কনফিডেন্স নিয়ে যে হ্যাঁ আমারটা তো দামে কম, মানে ভালো, দেখতে সুন্দর, আমি বাজারে লঞ্চ করে দিই, লাক্সের সাথে ফাইট করতে পারবে না, মানে একদম পুরা মানে মিজারেবলি ফেইল করতো। বাট এটা সে করে নাই। সো আই ভেরি মাচ এগ্রি উইথ this one, the positioning itself is very important. Okay bhai, let's now talk about pricing টা আপনি কিভাবে জাস্টিফাই করেন প্রোডাক্টের জন্য? প্রাইসিং সাধারণত দুই ধরনের হয়, মানে একদম থিওরিটিক্যাল কথা বলি। প্রাইসিং দুই ধরনের হয়। একটা হচ্ছে কস্ট বেস প্রাইসিং। কস্ট বেস প্রাইসিং মানে হইতেছে এই মালটা আমার বানাইতে 200 টাকা লাগছে, এখন আমি এটা দ্বিগুণ বেচে দিব 400 টাকায়। সেটা হচ্ছে কস্ট বেস প্রাইসিং। আমার যা কস্ট সেটার সাথে আমি একটা লাভ রেখে বিক্রি করব। সেটা ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট, ডাজন্ট ম্যাটার, সফটওয়্যার বেচতে গেলেও সেম ক্যালকুলেশন করা যায়। আর এটা হচ্ছে ভ্যালু বেস প্রাইসিং, মানে হইতেছে যে আমি কেয়ার করি না যে এইটা 100 টাকায় বানানো হয়েছে নাকি 200 টাকায় বানানো হয়েছে, আমি মনে করি এইটার ভ্যালুটা এরকম, এবং সেইটা যেই টার্গেট গ্রুপটাকে আমি টার্গেট করতেছি সেইখানে এরা এই প্রাইসিং এ নিবে। সো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ আর্ট। ভ্যালু বেস প্রাইসিং ইজ অলওয়েজ অ্যান আর্ট, এবং ভ্যালু বেস প্রাইসিং ইজ অলওয়েজ অ্যাবাউট ব্র্যান্ড এবং পজিশনিং, টার্গেট গ্রুপ কি, তাদের অ্যাসপিরেশন কি, এগুলোকে অনেক কিছু বিবেচনা করে ভ্যালু বেস প্রাইসিং করা যায়। সিন্স এটা অ্যাবস্ট্রাক্ট, এটা তো আপনি মানে অঙ্কের হিসাবে বাই করতে পারছেন না আপনি। এখন আমি যদি এই খেলার কিছু একটা প্রাইস বলি, পরে তো আবার মানুষজন কেনাই ছাইরা দিবে যে মানে লাইক সো লাইট অফ। আমরা গুফিতে অলওয়েজ উই ডু ভ্যালু বেস প্রাইসিং, উই নেভার ডু কস্ট বেস প্রাইসিং। কারণ হচ্ছে কি, এই জিনিসগুলোর ভেতরে যে পরিমাণ ইন্টেলেকচুয়াল এফোর্ট যায়, গুফির একটা বই রেডি করতে, একটা বইয়ের সিরিজ, ইট টেকস আস 5 to 6 months, and then it cost us 5 to 6 lakh just to design and everything and pay the designers and all. হ্যাঁ, সো এখন এটা বানাইতে তো হয়তো 200 টাকা লাগছে, কাগজের দাম, প্রিন্টিং, ম্যাটেরিয়াল। এখন আমি যদি বলি যে এর তো বানাইতে 200 টাকা, মানে 20 টাকা লাগছে, কেন এটার দাম 200 টাকা? then you disregard all the creative effort that goes into this. Right. Almost half of the year আপনি ইনভেস্ট করতেছেন এখানে, right? So we never do, যেহেতু আমরা এবং the kind of investment we made to create these brands, these characters, মানে so we never do like kind of cost based pricing. cost based pricing করে হইতেছে যারা কস্ট নিয়ে মারামারি করবে, প্রাণ ওর মাস প্রোডাক্ট, মাস পিপলের সাথে খেলবে। হ্যাঁ, সো ও চিন্তা করে যে কি বলে, বাজারে সিঙ্গারা পাওয়া যায় হইতেছে 5 টাকার, আমি প্যাকেটের ভিতরে ঢুকাই দিয়ে সিঙ্গারা বেচবো 5 টাকায় বা কেক বেচবো 5 টাকায়। সো ও মারামারি ওইখানে যায়। সো এবং আমি দেখছি যে ওয়েন ইউ ডু কস্ট বেস প্রাইসিং, আপনি কখনো ভ্যালু এডিশন করতে পারবেন না। সো তার মানে যারা গুড প্রোডাক্ট এবং গুড সার্ভিস দিতে চায়, high value product, high value service, you should not do cost based pricing, it should be always value based pricing. আর আরেকটা জিনিস হইতেছে কি, যে কিনা অ্যাপেলের মতো, অ্যাপেল কি ধরনের প্রাইসিং করে? অ্যাপেলের খরচ তো স্যামসাং এর ফোন বানানোর খরচের সমান। এটা নিয়ে তো কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে লেখালেখি। তো তাইলে কেন অ্যাপেলের দাম হইতেছে ডাবল স্যামসাং এর?
কি কারণে? ওই একটা লোগোর কারণে, Of ওই course লোগোটা not. মানে রাইট। সো অ্যাপল ডাজ ভ্যালু বেসড প্রাইসিং, এবং অ্যাপল কেন এত প্রফিটেবল? সিম্পলি বিকজ অফ দ্যাট। অ্যাবসলিউটলি ট্রু। স্যামসাং প্রফিটেবল না। সো যারা আজকে নতুন ব্যবসা শুরু করতে চাইতেছে তারা কি নাইমা প্রাণের লগে মারামারি করবে? না। পাঠাওয়ের সাথে মারামারি করবে? বা লেসে দারাজের সাথে সে মারামারি করবে? পারবে না তো। সো তার মানে তাকে অলওয়েজ একটা নিশ খুঁজে নিতে হবে, যেই নিশে সে এমন একটা প্রোডাক্ট বা সার্ভিস সে দিবে যেটাতে হাই ভ্যালু একটা অডিয়েন্সকে সে যেন সার্ভ করতে পারে। সো তার মানে ইউ হ্যাভ টু ডু ভ্যালু বেসড প্রাইসিং। ভ্যালু বেসড প্রাইসিং কেমন করে এগুলো গুগলে সার্চ দিয়ে ইউটিউবে দেখে নাও ভাই, ওইটা তারা তো বলতে পারবে। বাট প্রোডাক্ট ফেল করার একটা বড় কারণ হচ্ছে প্রাইসিং ঠিক না করা। যেমন আমরা যেমন উদাহরণ দিই যে এই প্রোডাক্টটা রাইট, ইটস এ ফ্ল্যাশ কার্ড। আচ্ছা। সো ফ্ল্যাশ কার্ড এটার ইংরেজি বাচ্চাদের, ছোট বাচ্চাদের 2 বছরের। সো এইটার ভেতরে যে কার্ড, এই কার্ডের যে কোয়ালিটি, এইটা ভেতরে নিচে পানি টানি পড়লে কোনো কিচ্ছু হবে না। মানে সো মানে এইটা এই কোয়ালিটির কার্ড মার্কেটে নাই, মানে ওয়াটারপ্রুফ। হ্যাঁ, মানে আর কন্টেন্ট তো ভালো, বাট কনজিউমার কিন্তু আগে কন্টেন্ট দেখবে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। সো ভেতরে কন্টেন্ট কত ভালো এটা কিন্তু কেউ জানবে না। সো এই জন্য দেখেন আমার যে প্রোডাক্ট প্যাকেজিং, প্রোডাক্টের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্যাকেজিংটা। হ্যাঁ, এই যে মানে একটা ম্যাগনেটিক এইভাবে লেগে যায়, এবং এটার যে মানে প্যাকেজ, হ্যাঁ এই কোয়ালিটির প্যাকেজ এইটাতে মানে কারণ বাচ্চারা তো খেলে টেলে কার্ডটা হারায় টারায় যাবে, আবার এখানে স্টোরেজ করে। সো দিস ইজ বেসিক্যালি স্টোরেজ বক্স, রাইট। এবং যেহেতু এই কার্ডগুলো একটা বাচ্চা অন্তত 6-7 মাস ব্যবহার করবে, তাহলে এই ধরনের একটা প্যাকেজিং দেওয়াটা খুব জরুরি। মার্কেটে এই ধরনের প্যাকেজিং এর কোনো ফ্ল্যাশ কার্ডই নাই। সো আমরা যখন এটা চিন্তা করলাম, কন্টেন্ট তো আমাদের সুপার, এইগুলোর প্রোডাকশন খুব সুপার, আমরা মার্কেটে ডিফারেন্সিয়েশন আনার জন্য অ্যাটলিস্ট প্রথমেই যেন হাত দেয়, তো আমরা এই প্যাকেজিং এর পেছনে ইনভেস্ট করলাম। মানে আমার 40 টাকা খরচ শুধু এই প্যাকেটের পেছনে। এবং যখন প্রাইসিং করলাম আমরা দেখলাম এই সব কিছু করার পরেও মার্কেটে অন্যরা 350 টাকা 400 টাকা টাইপ অফ প্রাইসিং, আমরা বললাম আমরাও 350 টাকার প্রাইসিং করব। আমরা বেশি করলাম না, কিন্তু সমান রাখলাম, কিন্তু এইটার যে কোয়ালিটি দেখে কোয়ালিটি প্রোভাইড করতেছে, বেটার ভ্যালু প্রোভাইড করতেছে। সো ভ্যালু ফর মানি যখন যারা ফ্ল্যাশ কার্ড খুঁজতেছে তারা যায়, ও আচ্ছা লাইক এইটা সেম প্রাইসেতে আমি কেন বেটারটা নিব না। এক্স্যাক্টলি, কারণ আমরা যখন মার্কেটে ঢুকছি এটা প্রোডাকশনে, তখন তো আমরা বুঝলাম যে অন্যরা তাইলে কি পরিমাণ লাভ করতেছে। মানে আমরা এইরকম কোয়ালিটির প্রোডাক্ট দিয়েও আমরা একটা 2x 3x প্রাইসিং করতেছি, অ্যান্ড দেন তাদের প্রোডাকশন কস্ট কত এটা তো এখন আমরা বুঝছি, কারণ আমরা যখন এগুলো সবগুলো দাম জানি। সো তার মানে ওদের সাথে আমরা কিন্তু এই প্রাইসিংটা যদি আমি 350 না করে আমি 450 করতাম, তাহলে আর এটা যাইতো না। কারণ সে তখন যে অলরেডি 350 টাকায় কিনতেছে, সে ভাবে আরো 100 টাকা দিয়ে বেশি কিনবো না, এই দুটো না আমি ফেলে দিতাম। সো তখন যেটা হইতো প্রাইসিং লেভেলটা সেম রাখছে, হ্যাঁ এইটার ক্ষেত্রে, এই প্রোডাক্টের ক্ষেত্রে। সো তার মানে হইতেছে আগে যদি 450 আমি এটার প্রাইসিং করতাম, তাহলে হয়তো মাসে 100টা বিক্রি হইতো, 100টা বিক্রি হইলে লেসে আমার 4000 টাকা লাভ হইতেছে। কিন্তু এখন এটার প্রাইসিং 350 করার কারণে মাসে 500টা বিক্রি হচ্ছে, কিন্তু আমার লাভ হচ্ছে লেসে 10,000। সো তার মানে এসে ভলিউম গেম নাও, রাইট। এবং আপনি খেলতেছেন প্রাইসে খেলতেছি উইথ বেটার কোয়ালিটি দিয়ে। সো এইটাই ডিপেন্ড করে আপনি কোন রেঞ্জে কি ধরনের প্রোডাক্টে খেলবেন। থ্যাংক ইউ ওয়ালি ভাই। আচ্ছা ভাইয়া, আপনি প্রাইসিং নিয়ে চমৎকার কিছু কথা শুনলাম, কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ তো বেসিক্যালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হচ্ছে একটা প্রাইস সেন্সিটিভ মার্কেট, রাইট? সো প্রাইস সেন্সিটিভ মার্কেটে আপনি এরকম এই হাই ভ্যালু প্রোডাক্ট নিয়ে, কারণ আপনার বেশিরভাগ এইগুলাই দেখতেছি যে 700 800 900 করে প্রাইসিং, আরো বেশি আছে। সো এই প্রাইস সেন্সিটিভ মার্কেটে এত দামি এক্সপেন্সিভ খেলনা নিয়ে কিভাবে আপনি খেলতেছেন? আচ্ছা ভাই, এই যে একটা আপনার কথা হইতেছে বাঙালি টাকা দিয়ে কিনানো জিনিস, এই তো একটু টাকার ব্যাপারে একটু সেন্সিটিভ ভাই। ধরেন যে ভ্যানে 200 টাকায় পাঞ্জাবি পাওয়া যায়, আরঙে 150 টাকা দেখছি, হ্যাঁ আরঙে 1500 টাকায় পাঞ্জাবি পাওয়া যায়। তারপর 1500 টাকা পাবেন না ভাই, 3000 4000, মানে আমি দেখছি মানে 1500 টাকা পাওয়া যায়। আচ্ছা, আবার এই যে কি ইলিনিয়ন না কি জানি একটা ইলিয়ন, হ্যাঁ কি
হ্যাঁ ইলিয়ন না ইলিয়ন কি 10-15 হাজার টাকা পাঞ্জাবি পাওয়া যায়। হ্যাঁ এখন আমার আপনি বলেন তো ওখানে নাকি শুনছি যে লাইন টাইন ধরে একদম মানে কিনতেই পারে না লোকজন। তো তাহলে এই আরঙের পাঞ্জাবি 1,500 টাকা আর ওর যে 15,000 টাকা আর এই যে ভ্যানে যে 150 টাকা, এই তিনটার ভিতরে পার্থক্য কি? তিনটাই তো পাঞ্জাবি। রাইট, কোয়ালিটি, ব্র্যান্ড, ভ্যালু, পজিশনিং, এগুলোই তো সব পার্থক্য চলে যায়। আমি জানি না, আপনি বলেন। আপনার যখন প্রশ্ন হইল যে বাঙালি বেশি দামে কিনে না মাল, 15,000 টাকার পাঞ্জাবির লাগে লাইন পড়ছে কিনা, প্রাইস সেন্সিটিভ ইয়েতে বেশি। কিন্তু যখন আপনি ম্যাস প্রোডাক্ট করবেন, ধরেন যে 1500 টাকা করতেছে সে কিন্তু ম্যাসের জন্য চিন্তা করে করতেছে, কিন্তু যে ইলিয়নের প্রোডাক্টের এই কাস্টমার কিন্তু ম্যাস না, আরঙের কিন্তু ম্যাস না। তো দরকার নাই তো ভাই, আপনি যে ব্যবসা বোঝেন, যে সেগমেন্টের ব্যবসা বোঝেন সেইখানে করেন। রাইট, তার মানে একটা নিশ ধরে আমরা শুরুতে আগাই। হ্যাঁ মানে ধরেন যে এখন আমি হইতেছে মধ্যবিত্ত, আমি জীবনে বড় লোকের কাহিনী বুঝবো না। মানে যে আর 100 কোটি টাকার মালিক, তাদের লাইফস্টাইল কি, তাদের ফিলোসফি লাইফের কি, তারা কি দ্বারা ট্রিগার্ড হয়, এটা আমার মতো মধ্যবিত্ত বুঝবে না। আমি যদি মনে করি যে আমি তাদের জন্য একটা ব্র্যান্ড বানাবো, জীবনে আমি বানাইতে পারবো না। আমি বানাইলে, আমি যদি মধ্যবিত্ত হই, আমি মধ্যবিত্ত একটু উচ্চ মধ্যবিত্ত এই টাইপের একটু বানাইতে পারবো। আবার আমি যদি উচ্চবিত্ত হই, আমি জীবনের নিম্নবিত্তের লাগা মাল বানাইতে পারবো না। এবং এইটা ঘটনা ঘটছে যে এইখানে বিদেশ থেকে পয়রা টয়রা আইসে পোলাপান, বড় লোকের পোলাপান, তারা গরিবদের জন্য কিছু একটা বানাবে, তারপর ওটা মিজারেবলি ফেল করছে, কারণ গরিবের কি কষ্ট ওটা বোঝেই না। আচ্ছা, সো তার মানে আপনি যেটা বলতেছেন বাংলাদেশের মার্কেট প্রাইস সেন্সিটিভ, বাংলাদেশের মার্কেট প্রাইস সেন্সিটিভ সবচেয়ে বেশি হইতেছে ওই মিডল সেগমেন্টে, মধ্যবিত্ত। এর কাছে টাকা নাই পকেটে, কিন্তু স্বপ্ন অনেক বেশি। এর লেগে ও যায়া খালি জিনিসটা ভালো কিন্তু দামটা বেশি, এই কথাটা খালি মধ্যবিত্ত বলে। আমি মধ্যবিত্তের জন্য কোনো প্রোডাক্ট বানাই না, কারণ হ্যাঁ মধ্যবিত্তের ভিতরে কোনো বিজনেস নাই, এবং মধ্যবিত্তে সবচেয়ে বেশি কম্পিটিশন। এভরিবডি ট্রাইস টু টার্গেট দ্য মিডল ক্লাস, কারণ ওইটা হচ্ছে সবচেয়ে বড় সেগমেন্ট, ওইখানেই সবচেয়ে বড় ব্যবসা হয়, ওইখানে বেশি কম্পিটিশন, এটা ধারণা। কিন্তু আজকে দেখেন বিকাশ কি, বিকাশ কোন ক্যাটাগরিতে খেলাটা শুরু করছে? ফার্স্টে নিচে থেকে, তারপরে আসছে মধ্যবিত্তে। সো এই যে বটম অফ দ্য পিরামিডে বিশাল একটা মার্কেট আছে, কিন্তু ওইটা আমরা জানি না, বুঝি না। আমরা বুঝি নিজেরা মধ্যবিত্ত, তো এই জন্য খালি মধ্যবিত্তের মার্কেটে খেলতে চাই, এবং এইখানেই সবচেয়ে বেশি কামড়াকামড়ি। সো আই ডোন্ট অ্যাগ্রি যে বেসিক্যালি তাহলে ভাই আপনার প্রোডাক্ট হচ্ছে উচ্চ মধ্যবিত্তদের জন্য, মানে এইগুলো যেগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ মধ্যবিত্ত নিবে, একবার দুইবার নিবে, উপহার দেওয়ার জন্য নিবে, কিন্তু নিয়মিতভাবে কিনবে বা কেনার এফোর্ট সে করবে, বা একবার কিনা তারপরে সে দ্বিতীয়বার আবার কেনার আগে ভাববে। সো আই নো দ্যাট। যেহেতু আমি জানি, এই জন্য আমার প্রোডাক্ট কটা বিক্রি হবে এবং কত বড় মার্কেট সাইজ বাংলাদেশে, এটা আমার হিসাব করা আছে। আর বাকি মধ্যবিত্তদের জন্য এবং নিম্নবিত্তদের জন্য কি, সেটাও আমার মানে রেডি করা। সো যেমন গল্পের বইয়ের উপরে বেস করে টিভি শো হয়েছে, সো টিভি শো দেখতেছে লাখ লাখ বাচ্চা, একই তো কন্টেন্ট তো একই। সো নিম্নবিত্তের বাচ্চা, মধ্যবিত্তের বাচ্চা, ওরা তো দেখতেছে, ওই লার্নিংটা তো সে পাইতেছে। সো বেসড অন দিস স্টোরিজ আই হ্যাভ ক্রিয়েটেড আদার কাইন্ড অফ কন্টেন্ট যেটা টিভিতে যাচ্ছে। সো ওইখান থেকে নট নেসেসারিলি এভরিবডি নিডস টু বাই দ্য প্রোডাক্ট টু গেট দ্য সেম লার্নিং। রাইট রাইট। সো বেসিক্যালি ভাই তাহলে এই মুহূর্তে আপনার কয়টা ব্র্যান্ড আর কয়টা প্রোডাক্ট রয়েছে? আমাদের গুফিতে আছে এগুলো সব গুফির আন্ডারে, রাইট? সো গুফিতে উই হ্যাভ অ্যাবাউট 100+ প্রোডাক্টস, ফ্রম 100+। হ্যাঁ 6 মাস থেকে শুরু করে 10-12 বছর বয়সে 100 মতো ডিফারেন্ট। সো উই হ্যাভ 4-5 ডিফারেন্ট ক্যাটাগরিজ। এগুলো তো সব আপনি নিজে ডেভেলপ করা, রাইট? একদম 1 থেকে 100 পর্যন্ত সব, 1 থেকে 100 পর্যন্ত সব। মানে আই হ্যাভ এ স্মল টিম, বাট ইয়া ইটস মানে আপনি পার্সোনালি none of the product came out in the market without my concern or without my idea or without my intervention in the design to কিছু। ওয়াও, একদম আপনি ডিজাইন থেকে শুরু করে প্রোটোটাইপ, মার্কেট পজিশনিং, মার্কেটিং, প্রাইসিং, প্রমোশন সব আপনার সরাসরি ইনভলভমেন্ট ছিল, রাইট? সো তাইলে তো ভাই আপনি ইউ আর নট জাস্ট এ প্রোডাক্ট ডেভেলপার, ইউ আর বেসিক্যালি এ মার্কেটার এন্ড সেলসম্যান অ্যাজ ওয়েল। হ্যাঁ মানে না হলে বাংলাদেশের মার্কেটে এই ধরনের প্রোডাক্ট কেডা, কোন পাগলের নাম হবে বলেন? আর কোন পাগল আছে আমার মতো? নাই তো। আপনার মতো আরো কয়েকটা পাগল দরকার আসলে। আমি আই genuinely want some other people to come, কারণ 12,000 কোটি টাকার মার্কেট, আপনি তো ভাই আপনার মতো 100 ওয়ালি লয়ার শেষ করতে পারবেন না কভার করতে। 1% ধরলে 120 কোটি টাকা, 120 কোটি টাকা। সো ইটস অ্যান ইনসেইন।
আমরা এখন যখন দেশের বাইরে এক্সপোর্টের জন্য চিন্তা করছি, দ্যাটস $120 billion মার্কেট, টয় মার্কেট গ্লোবালি। এইবার ভাইয়া আমরা প্রাইসিং থেকে সরে গিয়ে অনেকক্ষণ কথা বললাম ডেভেলপমেন্ট এবং প্রাইসিং নিয়ে, এবার একটু প্লেসমেন্ট নিয়ে কথা বলি। আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল, প্লেসমেন্ট, এগুলো নিয়ে একটু বলি, কিভাবে আপনি এগুলো করেন ভাইয়া? সো জিনিসটা যেটা বলতেছিলাম যে ইউ ক্যান মেক এ ওয়ান্ডারফুল প্রোডাক্ট অর এ সলিউশন, সেটা যদি রাইট জায়গাতে আমি পজিশনিং না করি, রাইট প্লেসে আমি যদি পজিশন না করি, তাহলে সমস্যা চলবে না। এখন আমরা যখন এই প্রোডাক্ট বানাইলাম, এখন এটা বেচবো কই? অনলাইনে তো বেচাই যায়, এটা তো কমন একটা জিনিস। বাট আমরা যখন দেখলাম যে খেলনা বিক্রির ক্ষেত্রে 70% খেলনা বিক্রি হইতেছে অফলাইনে, আচ্ছা, আর অনলি 15% খেলনা বিক্রি হয় অনলাইনে, আর বাকি 15% অনলাইন অফলাইন বোথ। তার মানে খেলনা ব্যবসা, আমি শুধুমাত্র খেলনা ব্যবসার আলাপটা করতেছি। যেটা কোথায় পেলেন ভাইয়া 70-15%? ও আচ্ছা, সো বাংলাদেশের মার্কেট আর একটা অদ্ভুত মার্কেট, কোনো কিছু ঠিক মতো পাওয়া যায় না, ডেটা তো পাওয়া যায় না, রাইট? সো হোয়াট উই ডিড, we actually interviewed a few thousand parents. Wow, মানে আপনি ইন-হাউস সার্ভে করছেন? আমাদের যেহেতু প্যারেন্টিং অ্যাপ আছে, we have like লাখ প্যারেন্টস আছে ওইখানে, so we just basically ask the parents, কারণ আমার তো রাইট টিজি কে এই প্রশ্নটা করতে হবে। অ্যাবসলিউটলি, রাস্তা ধরে ধরে বলতে হবে। হ্যাঁ, যে ভ্যান থেকে কিনে ও তো আমার টিজি না। সো আই নো when they are using my app they are the right kind of TG, so I ask them যে ভাই আপনারা খেলনা কোথা থেকে কিনেন? 70% সেই যে এইটা, 30% 15%। বইয়ের ক্ষেত্রে বেসিক্যালি অপোজিট, 60% প্যারেন্টস অনলাইনে কেনে, 20% প্যারেন্টস ওনলি অফলাইনে কেনে, আর 20% বোথ অনলাইন অফলাইনে কেনে। দের ইজ নো ডাটা অ্যাভেলেবল এইটার মার্কেটে। এটা আমাদের ইন হাউস কয়েক হাজার প্যারেন্টসকে সার্ভে করে বের করা। এটা আরো অথেন্টিক। হ্যাঁ, মানে তো এর মানে জিনিসটা হইতেছে যে আমরা যখন কোনো একটা কিছু করি, হ্যাঁ মানে বহুত রিসার্চ করে করি, ডেটা ব্যাক রিসার্চ করে, মানে কারণ একটা জিনিসের পিছনে এত ইনভেস্ট করছি, তারপরে উল্টাপাল্টা পজিশনিং করা, উল্টাপাল্টা প্লেসে দেওয়া, এটা খুব তখন ডিফিকাল্ট। সো খেলনার মার্কেটে বিদেশে যেটা হয়েছে যে খেলনা চেইন শপ আছে, আমাদের দেশে আছে নাই, খেলনা বেচুন কই? খেলনার কিছু দোকান আছে, প্ল্যাটফর্ম ব্র্যান্ড কিছু তো এরকম কিচ্ছু নাই, রাইট? সো তখন আমাদের মনে হইলো যে আচ্ছা, কোন জায়গাতে আমার টার্গেট গ্রুপের প্যারেন্টস বাচ্চা নিয়ে আসবে, কিন্তু ওইখানে আমার মতো প্রোডাক্ট আর নাই। আচ্ছা, মানে ওইখানে কম্পিটিশন নাই, অন্য কোনো খেলনা বেশি, মানে খেলনা টেলনা বা অন্য কোনো বাচ্চাদের প্রোডাক্ট নাই। সো উই স্টার্টেড উইথ ফ্যাশন ব্র্যান্ডস। আচ্ছা, ফ্যাশন ব্র্যান্ডে দোকানে আইসা মানুষ কি কিনতে আসে? জামা কাপড়, অমুক তমুক। ওইখানে আসে জামা 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 জামা, খেলনা, এখানে কি জিনিস? বাচ্চা আসতেছে জামা কিনতে, খেলনা তাহলে বাচ্চা লাগবেই। সো তার মানে আমাদের প্রথম যে ডিফারেন্ট কাইন্ড অফ মার্কেটিংটা ছিল, যে মানে পজিশনিংটা, যে আই উইল গো টু দোজ প্লেসেস ওয়ার মাই টার্গেট গ্রুপ গোজ, কিন্তু দ্যার ইজ নো কম্পিটিশন। আচ্ছা, ওই জায়গাটাতে নাই। সো ক্যাটাগরি করছেন, আপনার টিজিরা ওখানে থাকে এবং সেখানে আপনার কোনো কম্পিটিশন নাই। হ্যাঁ, ওইখানে গেলে তাহলে আমারটা পিক আপ হবে, বেশি হবে। হ্যাঁ, রাইট। সো ওইভাবে আইডেন্টিফাই করে আমরা এই যে এরকম ফ্যাশন আউটলেট গুলাতে যাওয়া, বাচ্চাদের ফ্যাশন আউটলেট। সো ইনফিনিটিতে ঢুকলাম, আরং এ ঢুকলাম, এই ধরনের ও মানে সব ফ্যাশন আউটলেট গুলো, শুধু বাচ্চাদের জন্য না? না 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 না, ইনফিনিটিতে তো বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের। সো দেন আমরা ঢুকলাম হচ্ছে ইউনিমার্টে। ও আচ্ছা। সো ইউনিমার্টের ক্ষেত্রে কি হইলো, ইউনিমার্টে আমরা বললাম যে উই হ্যাভ টু হ্যাভ আওয়ার ওন শেলফ, আওয়ার ওন ব্র্যান্ডেড শেলফ। ইউনিমার্ট বললো যে 25,000 টাকা করে মাসে দিতে। আমি বলছি আমি দিব না, বলছে ওটা আমার নিয়ম। আমি বলছি যে নো, আই এম নট গোনা গিভ ইউ 25,000 টাকা। দেন 1 বছর নেগোসিয়েশন চললো। আচ্ছা, এমনিতে আপনি শুধু অফার করছেন কমিশনটা, ওরা কমিশন পার্সেলে একটা কমিশন পাবে, বাট আমার শেলফ থাকতে হবে, আমার ওন ব্র্যান্ডেড শেলফ। সো তখন 1 বছর নেগোসিয়েশনের পরে যেটা আসলো যে আমরা ইউনিমার্টে হইতেছে যে আমাদের যে ক্যারেক্টারগুলো আছে গুফির, দে উইল কাম অ্যান্ড ডু শোজ ফর কিডস। সো ওই অ্যাক্টিভেশন এগুলো করবো, লাইভ ক্যারেক্টার আমাদের আছে। বিনিময়ে আমি কোনো দিব না, এই যে রেন্ট দিবেন না। আচ্ছা। সো যখন ইউনিমার্ট ইয়ার্স বললো, অন হইল, দেন ইউনিমার্ট ইজ দ্য প্লেস যেটা হইতেছে বাংলাদেশের সবচেয়ে হাই ক্লাস সেগমেন্টটা যায়। রাইট। এন্ড ইউনিমার্টে আমি টাকা দেই নাই, তাহলে অন্য কোন বেটা তোরে টাকা দিব? ইউনিমার্টে আমি পে করি নাই ফর দ্য রেন্ট। আপনি বলতেছিলেন অন্যরা আমার টাকা চাইছে, অন্য ব্র্যান্ডে আমি লাইক অন্য মানে রিটেইল ব্র্যান্ড যারা আছে সেখানে কেন আমি দিব? সো দেন আমি আস্তে আস্তে বিভিন্ন রিটেল। সো রাইট নাও উই হ্যাভ লাইক 200+ রিটেলে উই হ্যাভ প্রেজেন্স, মোর দেন 100 মনে হয় আমাদের নিজস্ব শেলফ আছে ব্র্যান্ডেড।
Wow. So we currently we have the largest kind of distribution channel also, মানে specifically to the kids. Wow. Now going forward আমরা যদি এক বছরের ভিতরে 1000 রিটেইলে ঢুকি, then we will be the largest toy distributor also in Bangladesh. Great. So তখন আমি আমার ব্র্যান্ড কেন, অন্য কেউ আরেকটা ব্র্যান্ড বানাইছে ওইটা আমি দিতে পারবো, বাট দ্য পয়েন্ট যে পজিশনিং বা প্লেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। True. মানে আমার প্রোডাক্ট যদি এখন আজকে চকবাজারে পাওয়া যায়, শেষ তাহলে হ্যাঁ, ওই যে ভ্যানে চলে যাবেন, ভ্যান প্লাজা, তাহলে তখন যদি আমার প্রোডাক্ট চকবাজারে পাওয়া যায়, এইটা আমার ক্লায়েন্ট বেস জানে, আমারটা কিনবে না। ট্রু, রাইট। সো তার মানে আপনি বেশি বেচার জন্য ভুল জায়গাতে যদি চলে যান বা ভুল টার্গেট গ্রুপের কাছে যদি চলে যান, তাহলে আপনার রেপুটেশন নষ্ট। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং অনেক ক্ষেত্রেই আমি দেখছি যে এন্টারপ্রেনাররা বা ব্যবসায়ীরা ব্যবসা সাইজ বড় করার জন্য এমন সব জায়গায় নিজেদের প্রোডাক্ট নিয়ে যায় বা এমন ধরনের টার্গেট গ্রুপের কাছে নিয়ে যায় যেটা আইডিয়ালি তাদের টার্গেট গ্রুপ না, যেটা পরে এন্ড দ্যাটস ওয়াই ফার্স্টে একটু যদি সেলস বাড়েও, তারপর আস্তে আস্তে তার যে কোর অডিয়েন্স ওটা সে হারাইতে থাকে। এরকম বহুত ব্যবসা দেখছি, বহুত এন্টারপ্রেনার দেখছি, ব্যবসা বড় করতে যায় মানে ধরা খাইছে। আপনার ইয়েতে আছে ভাইয়া, স্বপ্নতে কি আছে? না, স্বপ্ন তো এখনো দেওয়া শুরু করিনি। আচ্ছা, স্বপ্ন দেওয়া শুরু করিনি কারণ স্বপ্ন আছে মোটামুটি 700-800 আউটলেট। সো ওইখানে ঢুকতে হইলে আমার অন্তত মিনিমাম 70-80টা দিয়ে ঢুকবো আমি। বাট ওইটার জন্য আমাকে যে লেভেলের প্রোডাকশন ভলিউম এবং সব কিছু ম্যানেজ করতে হবে এবং যে পরিমাণ ফাইন্যান্সিয়াল, কারণ রিটেইলে প্রোডাক্ট তো অনেক বেশি তখন রাখতে হবে। সো ওই পরিমাণ প্রোডাক্ট রাখার মতো তো আবার ক্যাপাসিটি আমার তৈরি হতে হবে। 70টা কি পার ব্রাঞ্চে? না, আমি বললাম যে মানে ধরেন যে ওর 700 আউটলেট, আমি তো অন্তত 10% দিয়ে তো লঞ্চ করব। এটা কি এক্সপ্রেস সহ? স্বপ্ন এক্সপ্রেস, হ্যাঁ, মানে মোটামুটি স্বপ্নের আউটলেট এরকম এখন তো আরো দ্রুত বাড়তেছে। হ্যাঁ, স্বপ্ন তো আমরা ঢুকবো, মানে স্বপ্ন ইজ দ্য লাস্ট ওয়ান দ্যাট আমরা ডিসকাশন করছি অনেকবারই, বাট এখনো ঢোকা হয়নি। মিনা বাজারে আমরা আছি। তো সুপার শপগুলোর ক্ষেত্রে উই আর বিং আ বিট মানে কশাস আর কি অ্যাবাউট কিভাবে ঢুকবো, কোন ধরনের প্রোডাক্টগুলো নিয়ে ঢুকবো। সব ধরনের প্রোডাক্ট নিয়ে তো সব জায়গায় যাওয়া যাবে। রাইট। এগারোতে মানে ডিসকাশন চলতেছে। তো সুপার শপের ক্ষেত্রে উই আর এ বিট আর কি যে এক্স্যাক্টলি কোন ধরনের প্রোডাক্টগুলো দেওয়া যাবে, কারণ যেগুলা মানে দেখে চোখের সামনে নিয়ে নেয় এই টাইপ মানে হাই পিক আপ হয়, ওই ধরনের প্রোডাক্টগুলো দিতে হবে আর কি। বুঝতে পারছি। আমার একটা ছোট প্রশ্ন, আমার মানে ব্যক্তিগত কৌতূহল এটা, তা ইউনিমার্ট দেখেন আপনাকে যে প্রস্তাবটা দিল যে লাইভ গিয়ে ওরা কিন্তু শো ডাউন করবে, কিছু বাচ্চারা দেখে এন্টারটেইনড হবে, তাইলে ওরা চিন্তা করে দেখলো উভয় পক্ষ লাভবান হচ্ছে। আপনারা ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ছে আর ইউনিমার্ট মনে করছে যে আমার এখানে যারা কাস্টমার আছে তাদের বাচ্চারা এন্টারটেইনড হচ্ছে। রাইট। কিন্তু সেক্ষেত্রে আপনার কস্টিং এর জায়গা যদি আপনি চিন্তা করেন, আপনার মাসে 25,000 টাকা কি কম লাগতেছে না বেশি লাগতেছে? ওই যারা এখানে তার কোথায় এমপ্লয়ি আপনি পার ডে বা মান্থলি একটা না আমার ওইটা উইন ফর আস। আচ্ছা, বিকজ আমাদের ক্যারেক্টারগুলো তো বিভিন্ন স্কুলগুলোতে যায়, শো করে, ইভেন্ট করে, অ্যাক্টিভেশন করে। ওইখানে কি থাকতে হয় মানে সকাল থেকে রাত পর্যন্ত ইউনিভার্সিটি? না কিছুক্ষণ থেকে ইটস a 30 minute show. Just a 30 minute তাহলে তো করা যায়, তাহলে তো উইন। হ্যাঁ, আমার কাছে এই কেস স্টাডিটা খুব ইন্টারেস্টিং মনে হইলো যে নরমালি তো এটা করার কথা না, যেহেতু ওরা একটা দেখে আমার আইডিয়া যে ঠিক আছে আমি আরেকটা প্রস্তাব দিয়ে দেখি তাইলে, এবং এটা আপনি অ্যাকসেপ্ট করছেন, তাই ওই পক্ষে এনে একটা উইন একটা। তো এটা বাকি ব্র্যান্ডগুলোর জন্য একটা হইতে পারে। মিনা বাজারে উই ডিড দ্য সেম। মিনা বাজারে আমরা কিন্তু মিনা বাজার যখন নতুন ওপেন হয় মিরপুরে, সো বেসিক্যালি ক্রাউড পুল ইন করার জন্য, সো উই অ্যাকচুয়ালি ওয়েন্ট দেয়ার এন্ড সে যে গুফি ইজ কামিং, গুফির বন্ধুরা আসতেছে, সো তোমরা সবাই আসো, চলে আসো। সো যেহেতু এই ক্যারেক্টারগুলো খুব পপুলার বাচ্চাদের ভেতরে এবং প্যারেন্টসরা জানে, সো দে কেম ইন। এক্সেলেন্ট। বাচ্চাদের সাকিব আল হাসান রেদিয়া আর হইতেছে ইয়া না কাটায়া, এটা কি বলে, ফিতা না কাটায়, উদ্বোধন না করে, মানে people can basically call us and if they are basically launching a kids বা বাচ্চাদের বা প্যারেন্টসদের কোনো জিনিস যদি লঞ্চ করে মেয়েদের, so our characters can basically be the ambassador. এবং এটা ফ্রি অফ কস্ট, রাইট? কেন ফ্রি অফ কস্ট হবে? আরে বাবা, মানে নায়িকার দিয়ে উদ্বোধন হচ্ছে ওই না টাকা রাখতেছে না, আমারটা কেন ফ্রি হবে?
আপনারা কত করে চার্জ করেন এটার জন্য? মানে কেস টু কেস বেসিস। কেস টু কেস বেসিস, আচ্ছা। না আমি ভাবতেছি যে বাচ্চাদের কথা বাদে দিলাম, আপনার এই ক্যারেক্টারগুলো থেকে আমি অনেক ফ্যাসিনেটেড হয়ে যাই। আমার এখন মনে আছে আমি 2022-23 সালের বইমেলাতে গিয়েছিলাম বই কেনার জন্য, দেখি এক কোনায় গুফির স্টল, ওখানে দেখি বাচ্চা এই পাপেটগুলো এমন করতেছে। পরে আমি ইনস্ট্যান্ট হাতে নিয়ে শীতের মধ্যে আমি গিয়ে করলাম, ভিডিও করে এটা আমি স্টোরিতে দিছিলাম এবং প্রায় 10,000 ভিউ পাইছিল। খুব চমৎকার হয়েছিল এবং আমি তো আপনার সাথেও একটাই করছিলাম, আমারটা মনে আছে এখনো। দেখি আজকে শো শেষ করার পর আমরা একটা করব, কিন্তু আপনার ভয়েসটা ভাই যায় না ওইটার সাথে। আপনি ভয়েস চেঞ্জ করেন না, আপনি ভয়েসটা গম্ভীর ভয়েস, ওইটা তো পাপেটের সাথে যায় না। ভয়েস কিন্তু চেঞ্জ করতে হবে ওয়ালি ভাই। আমি তো আর পাপেটিয়ান না, আপনার প্রোডাক্ট, আপনি প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করুন আপনি, কারণ এই প্রোডাক্ট ব্রেইন চাইলে আপনার। আই হ্যাভ ডান দ্যাট, মানে সেভারাল টাইমস ওইটা করা হয়েছে আর কি। আচ্ছা, এইবার আমরা ডিস্ট্রিবিউশন চ্যানেল প্রমোশন এবং প্লেসমেন্ট নিয়ে কথা বললাম। হ্যাঁ, মানে ডিস্ট্রিবিউশন চ্যানেল আমি ফিজিক্যালটা বললাম, অনলাইনটা অলসো ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনলাইনটা বলুন। মানে আই থিঙ্ক নাও দ্য টাইম কামস যে উই হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড ফেসবুক। মানে প্রচুর মানুষজন মনে করে ফেসবুক ইজ দ্য ডিস্ট্রিবিউশন, ট্রু, অনলি ডিস্ট্রিবিউশন, the only distribution, এবং হইতেছে রাইট নাও দ্য কস্ট অফ অনলাইন ডিস্ট্রিবিউশন অ্যান্ড অফলাইন ডিস্ট্রিবিউশন বা রিটেইল বা লাইক ফিজিক্যালি রিচ আউট করা, দ্য কস্ট ইজ গেটিং ইকুয়াল। মানে এইটা একটু আমাদের রিকনসিডার, মানে আমার মনে হয় এন্টারপ্রেনাররা করতে পারে। এবং দ্য বেস্ট ওয়ে টু রিচ আউট নিউ ক্লায়েন্টস ইজ বেসিক্যালি থ্রু রেফারেল। সো যদি কেউ তার প্রথম 100 জন ক্লায়েন্টকে এমনভাবে ডিলাইট করতে পারে উইথ দেয়ার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, অ্যান্ড দেন দে গো অ্যান্ড টক অ্যাবাউট ইট টু 100 মোর, অ্যান্ড দেন দে গো অ্যান্ড টক অ্যাবাউট ইট টু 200 মোর, দ্যাট ইজ দ্য বেস্ট ফর্ম অফ মার্কেটিং অ্যান্ড কাস্টমার অ্যাকুইজিশন। মার্কেটিং এর ভাষা যেটা বলে ওয়ার্ড অফ মাউথ। হ্যাঁ, বা আপনি অ্যাফিলিয়েশন প্রোগ্রাম করতে পারেন। অ্যাফিলিয়েশন প্রোগ্রাম ইজ কাইন্ড অফ ফোর্স কোন সেন্সে যে এই তুই আমার মাল বেচে দিলে তুইও 10% পাবি। ফোর্স না বলে একটা মোটিভেশন বলতে পারি, টাকার মোটিভেশন না থাকলে তো আপনি এক্স্যাক্টলি লাইক কে আসে অ্যাফিলিয়েট করতেছে, কে অ্যাফিলিয়েট মার্কেটিং কে করতেছে? যার টাকা দরকার, এই কারণেই তো করতেছে। সে আপনার প্রোডাক্ট খুব ভালোবাসে বইলা করতেছে? নো, বিকজ হি নিডস মানি, দ্যাট ইজ দ্য ট্রুথ। সেটা ঠিক, কিন্তু ধরেন এমন তো অনেকে ভাই বড় বড় অ্যাফিলিয়েট মার্কেটার, তাদের কিন্তু টাকা দরকার নাই, কিন্তু তাদের একটা নাম বলে না মানে বলতেছি, মানে হয়তো বাংলাদেশে নাই, ইন্টারন্যাশনালি, এই কারণে কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম মানি। কিন্তু আপনি যেটা বলছেন এটা আরো বেটার ফর্মের অ্যাফিলিয়েশন, মানে ওয়ার্ড অফ মাউথ যেটা বলি, যেটা আমি ফ্রিতে করে, যারা কোনো কিছু না পাওয়ার আশা করে, the user becomes the ambassador and they feel proud about the product because they or their kids are using, এবং সে চায় যে অন্যদেরকেও বলতে, অ্যাডভোকেট হয়ে গেছে। এক্স্যাক্টলি। আর অ্যাফিলিয়েট মার্কেটিং is a different. Affiliate marketing হইতেছে you all can be my affiliate marketer, and then I'm gonna pay you like 10%, 15%, 20% commission, and then you will sell it. You will say different things. মানে সুন্দর সুন্দর কথা বলবেন, although you don't use the product, you don't love the product, but simply you need the money, you are doing that affiliate marketing. So আমি personally you don't want this type of seller. yeah মানে আমরা তো মানে বুঝতে পারছি, মানে তখন কি হয়, তখন আসলে প্রোডাক্ট itself গুড না, রাইট? মানে বেশিরভাগ সময় এরকম মানে মানে গুগল মানে জিমেইল কিভাবে স্প্রেড আউট হয়েছে, simply because people was delighted by the service, and then they said to 100 more people যে লাইক এই যে নতুন একটা ইমেল সার্ভিস আসছে, রাইট? লাইক সো অল দ্য ডিজিটাল প্রোডাক্টস, মানে আমাদের বাইরে যাওয়া দরকার কি, পাঠাও কিভাবে স্প্রেড হয়েছে? আপনার ধারণা পাঠাও ফেসবুকে বুস্টিং করছে অনেক? নো, পাঠাও সেইড ফার্স্ট টাইম ইউজারে থ্যাংক ইউ, হিয়ার ইজ এ কোড, you can send to 5 more friends. That's how পাঠাও acquired customers. Not saying যে কি বলে 10%, 20% কমিশন দিব বা সামথিং, মানে they offered some of that, ডিসকাউন্ট দিতে পারে, they didn't launch affiliate marketing. না affiliate না, মানে ওইটাই কাইন্ড অফ যে আমি ডিসকাউন্ট দিব, যে when you are selling shitty product, then you need affiliate marketer. That's the truth, whether you like it or not. If the product is good, you don't need affiliate marketer. আমরা বেসিক্যালি এখন প্রমোশন নিয়ে কিছু শুনতে চাই, আপনি কিভাবে এটাকে প্রমোশন করেন আপনার প্রোডাক্টগুলো? আচ্ছা, না আমি কিভাবে করি আমারটা এটা বলবো না, প্রমোশন কিভাবে পাবলিকের করা উচিত আপনারটা দিয়ে বলেন, তাইলে একটা আরো রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স পাবে পাবলিক।
সো প্রমোশন বলতে মানুষজন অনেক সময় বুঝে যে কেমনে সেল করতে হবে। হ্যাঁ, তো মানে যখন আমরা প্রমোশনের কথা বলছি, মানে এই যে 4 নাম্বার পি যেটা, প্রমোশন ইজ অ্যাবাউট মার্কেটিং, যেটার মাধ্যমে আপনার যে রাইট টার্গেট গ্রুপটা সে অ্যাওয়্যার হবে ফার্স্টে, এবং সে কনসিডার করবে এটা কেনার জন্য, ইন্টারেস্ট শো করবে। ওইটাই হইতেছে প্রমোশনের কাজ, রাইট? আচ্ছা, সো তার মানে আপনাকে বুঝতে হবে প্রমোশন শুরু করার আগে আমি এটা কার জন্য বিক্রি করতেছি, মানে কাকে টার্গেট করতেছি। সো ফর এক্সাম্পল আমরা কীভাবে চিন্তা করি, এইটা প্যারেন্টস যাদের বাচ্চাদের বয়স লেটসে ফর এক্সাম্পল এই প্রোডাক্টটা 2 থেকে 3 বছর বয়সের প্যারেন্টস বাচ্চাদের, এবং তাদের এই সময়টাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি, বাচ্চা স্পিচ ডিলে বা কথা ঠিক মতো বলতেছে না, টাইমলি বলতেছে না, এইটা হইতেছে 30% প্যারেন্টসদের প্রবলেম। কিভাবে পাইছি এটা, ওই যে সার্ভে করে 70% প্যারেন্টস বলছে কি যে তাদের বাচ্চারা স্মার্টফোনে আসক্ত, এটা প্যারেন্টসে বলছে। তো উই নো কোন প্যারেন্টস এবং তার কি প্রবলেম। স্মার্টফোনে আসক্ত হইলেই স্পিচ ডিলেটা সাধারণত হয়। সো তখন এই প্রোডাক্টটা আমরা নর্মালি লঞ্চ করতে চাইছিলাম এইভাবে যে আপনার বাচ্চারা স্কুলে প্রি স্কুলে দেওয়ার আগে এইটা দিয়ে এগুলো শিখে নেন। সো আমরা যেহেতু জানি যে এই 3-4 বছর বা 2-3 বছর বয়সে এই প্রবলেমটা হয়, সো আমাদের ইচ্ছাটা ছিল যে এইটাকে পজিশনিং করা, যে এটা একটা প্রি স্কুলের বাচ্চাদের লার্নিং এর জন্য, আগে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্য এটা দরকার, এইভাবে পজিশনিং করতে চাইছিলাম। কিন্তু যখন আমরা এই ইনসাইটটা পাইলাম যে ও আচ্ছা, লাইক স্পিচ ডিলে ইজ এ মেজর প্রবলেম, বাচ্চাদের স্মার্টফোন এডিকশন, এইটা নিয়ে প্যারেন্টসরা খুব প্যারা খাচ্ছে, তখন আমরা বললাম যে গুফির এই ফ্ল্যাশ কার্ডগুলো আপনার বাচ্চার স্পিচ ডিলে দূর করবে। আচ্ছা, কারণ হচ্ছে আপনার এইখানে এই ধরনের জিনিস আছে, এইভাবে অ্যাক্টিভিটি আছে, এইভাবে আপনি যদি বাচ্চার সাথে বেশি টাইম স্পেন্ড করেন, দিস উইল হেল্প ইউর চাইল্ড স্পিচ ডিলেটা দূর হওয়ার ক্ষেত্রে, স্মার্টফোন এডিকশনটা কমাইতে এবং তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা করতে। সো তার মানে এইভাবে পজিশনিং করে যখন আমরা লঞ্চ করলাম ফার্স্টের 1 সপ্তাহের ভিতরে পুরা যা কিছু বানানো হয়েছিল ফুল প্রোডাকশন বুকড। কিন্তু আমরা যদি এই জিনিসটা আগে না করতাম ঠিক মতো, আমরা যদি ভাবতাম যে এটাকে শুধুমাত্র প্রি স্কুলে ভর্তি হওয়ার আগের একটা প্রোডাক্ট হিসেবে পজিশনিং করি, তাহলে হয়তো আমরা সেম রেসপন্সটা পাইতাম না। সো এটা কেন বলতেছি, এনি প্রমোশন কোনো একটা প্রোডাক্টের শুরু করার আগে আমাকে আমার টার্গেট গ্রুপের কে সম্পর্কে খুব ভালো মতো জানতে হবে, তাদের পেইন পয়েন্টটা জানতে হবে, এবং সেইটাকে আমি কিভাবে আমার প্রোডাক্টটা মানে সলিউশনটা দিচ্ছে সেটা বুঝাইতে হবে। সো অফেন টাইম আমরা এইটা না করে ঠিক মতো আমরা প্রমোশনে চলে যাই, বলি যে মার্কেটিং করো, ব্র্যান্ডিং করো, বুস্টিং করো, 2টা সেলিব্রিটি আইনা নিয়ে দেখাও, এইভাবে করে মানে একটা আমার টার্গেট গ্রুপ বুঝতে পারে না যে হাউ আই এম ডিফারেন্ট, হাউ দিস প্রোডাক্ট ইজ গোনা সলভ দ্য প্রবলেম, বা হাউ দিস প্রোডাক্ট ইজ গোনা সার্ভ মাই অ্যাসপাইরেশন। তো এইটাই হচ্ছে আসলে মানে প্রমোশনের মেইন খেলা। থ্যাঙ্কস ওয়ালি ভাই। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, এবার প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। Basically, how do you define your customer experiences through your products? সো আমি আমার উদাহরণ না দিয়ে আমি স্টিভ জবসের একটা উদাহরণ দিই। হ্যাঁ, আমার গুরু যেহেতু প্রোডাক্ট ডেভেলপমেন্টে, ও আইফোন যখন আগে আসতো, তারপরে কি হইতো, যে কোনো ফোন নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা চার্জ দিয়ে রাখতে হইতো, তারপরে এই ফোনটা পরের দিন নিয়ে খুলে। এখন স্টিভ জবস বলছে দ্যাট ইজ এ ভেরি ব্যাড কাস্টমার এক্সপিরিয়েন্স। সো এই জন্য ও কী করলো, আইফোন ইজ প্রথম স্মার্টফোন যে কিনা বললো প্রি চার্জ হয়ে আসবে, এবং প্যাকেট থেকে খুলেই একজন ইউজার জাস্ট টিপ দিয়ে ইউজ করা শুরু করে দিবে। এইটা আইফোন মানে অ্যাপেল প্রথম স্টার্ট করছে। কেন? কারণ স্টিভ জবস বলছে যে এই যে নিয়ে এনে 5 ঘন্টা চার্জ দিয়ে তারপরে আমি লাইক ইউজ করব, এটা একটা ব্যাড কাস্টমার এক্সপিরিয়েন্স। কারণ আমি যখন একটা জিনিস কিনছি আমি ইনস্ট্যান্টলি আমি ইউজ করতে পারি। তো এইটার জন্য ওকে বহুত প্যারা খাইতে হয়েছে, ওইটারে প্রি চার্জ করে আইনা, তারপরে ফ্যাক্টরি থেকে প্রি চার্জ করে এনে তারপরে এটা দেওয়াতে। কিন্তু স্টিল হি সেড না, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কাস্টমার এক্সপিরিয়েন্স। তাহলে চিন্তা করেন, ফোনের সাথে কিন্তু ফোনটা তার প্রোডাক্ট, ওটা তো রেডি, পুরা ওইটা কিন্তু ফুল রেডি, এবং ওইটাই মার্কেট স্ট্যান্ডার্ড চলে আসছে এভাবে। কিন্তু সে বলছে না,
দিস ইজ এ ব্যাড কাস্টমার এক্সপিরিয়েন্স, আই ওয়ান্ট দিস, রাইট? সো ফ্যান্টাস্টিক। সো তার মানে কি? তার মানে হচ্ছে এটা থেকে আমরা কি লার্নিং নিছি? আমরা নিছি তার মানে আমাদের প্রোডাক্ট যে প্যাকেজিং হবে, প্রোডাক্ট যে ডিজাইন হবে, এমন হইতে হবে যে বাচ্চাটা নিয়ে রেডি টু ইউজ 100% সাথে সাথে খুলে সাথে সাথে সে যেন এনজয় করতে পারে, এনজয় করতে পারে, রাইট? সো সো তার মানে দেখবেন যে এই জন্য আমাদের সব প্রোডাক্ট, এই যে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু এইভাবেই যায়, এনে কিন্তু কোনো আর কোনো র্যাপিং থাকে না, মানে হইতেছে যে আমি এটা খুলবো, ঢালবো, খেলা শুরু করবো। হ্যাঁ, আমাদের মানে বেশিরভাগ জিনিস কিন্তু এরকম যে লাইক দ্য সিম্পলার দ্য বেটার, প্রোডাক্টে কমপ্লিকেশন যত বেশি হবে। এবং দেখবেন এটা এটা সো দিস ইজ নট এ রকেট সায়েন্স, দিস ইজ, আপনি যদি বাচ্চার মতো চিন্তা করেন সবসময়, তাহলে ইউ ক্যান বি দ্য বেস্ট প্রোডাক্ট ডিজাইনার এবং ইউ ক্যান বি দ্য বেস্ট কাস্টমার এক্সপিরিয়েন্স ডিজাইনার when you think like a kid. কেন ব্যাড? কারণ বাচ্চারা সবচেয়ে সিম্পল ওয়েতে সবচেয়ে এফিশিয়েন্ট সলিউশন খুঁজে বাইর করে জিনিসের, আর আমরা বড়রা সবকিছুরে কমপ্লেক্স করে ফেলি। আচ্ছা, সো আপনি যখন কোন একটা প্রোডাক্ট ডিজাইন করবেন, এটা বড়দের প্রোডাক্ট হোক, যার খুশি তার প্রোডাক্ট হোক, একটা অ্যাপ বানাইছেন, হোয়াট এভার ইট ইজ, ইউ গিভ টু এ চাইল্ড 5, 6, 7, 8 বছরের, ও আপনার এমন সব মানে বাই করে দিবে, মানে ওর জাস্ট এক্সপিরিয়েন্স দেখে আপনি বুঝতে পারবেন কোথায় কোথায় আপনার ফল্ট আছে। আমরা যেহেতু বাচ্চাদের প্রোডাক্টই বানাই, সো ডেফিনেটলি আমাদেরগুলা সবসময় টেস্টে যায়, বাচ্চারা ইউজ করে, বাচ্চারা দেখে, ইয়াতে বলে, দেন দে গেভ আস ফিডব্যাক অ্যান্ড উই চেঞ্জ দেম অ্যাকর্ডিংলি। মানে এটা একটা আমাদের জন্য এটা ধরেন যে ফরজ, আমরা এটা করি। কয়টা পার্টি এই জিনিস করে? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ওই শেষের এই জিনিসটা, যে আমি কাস্টমার এক্সপিরিয়েন্সটা, কারণ আমাদের ক্ষেত্রে কি কিনতেছে প্যারেন্টস, ইউজ করতেছে বাচ্চা। সো বাচ্চা যদি এটা পজিটিভ ফিডব্যাক না দেয়, বাচ্চা যদি বলে যে বাবা ভালো লাগে না, আর জীবনে কিনবে না। ট্রু। সো উই হ্যাভ টু ডিলাইট বোথ, রাইট, অ্যাডাল্টস, প্যারেন্টস অ্যান্ড কিডস। সো বাচ্চাদের প্রোডাক্ট এই জন্য আরো কঠিন ডিজাইন করা। ট্রু। এবং আলটিমেটলি আপনাদেরকে টার্গেট থাকে ওদেরকে কনভিন্স করা, বাচ্চাদের, কারণ বাচ্চারা কনভিন্স হলে মায়েরা হয়তো অটোমেটিকলি কনভিন্স হয়ে যাবে, মায়েরা বা বাবারা। এবং আর প্যারেন্টসদের কিছু স্পেসিফিক জায়গায় থাকে, যেমন প্রাইসিং, অ্যাভেলেবিলিটি, এগুলোর ইস্যু যদি আপনি সলভ করেন, বাচ্চারা কেন মানে প্যারেন্টস, হ্যাঁ, আপনি যদি প্যারেন্টসে বুঝাইতে পারেন ভাই এটা ইউজ করলে আপনার বাচ্চার এই উপকার হবে, দামটা রিজনেবল, হ্যাঁ, এন্ড দেন এই যে অ্যাভেলেবল এইভাবে, এবং বাচ্চা খুব মজা পাইতেছে, তাইলেই হবে। ট্রু। অ্যাজ এ প্যারেন্ট আমিও মনে করি, দেখেন বাচ্চারা কিন্তু যদি মধ্যবিত্ত, আমিও মধ্যবিত্ত, সো আমি মধ্যবিত্ত প্যারেন্টস হইলেও আমি চিন্তা করি 10 টাকা বেশি দিয়ে হইলো বেটার একটা প্রোডাক্ট দেন আমার বাচ্চা। আমি হয়তো আমার জিনিসের জন্য 10 টাকা কম চিন্তা করবো, যেটা না হইলেও সমস্যা নেই, আমার 10 টাকা কম, কিন্তু আমি আমার বাচ্চার জন্য এই রিস্ক নিব না, বরং আমি উল্টাটা ভাববো যে হ্যাঁ, আমি 10 টাকা বেশি দিয়ে হইলেও আমার বাচ্চাকে আমি বেটার জিনিস প্রোভাইড করবো। সো বেসিক্যালি আমার মনে হয় এইভাবেই সব প্যারেন্টসরা চিন্তা করে, প্যারেন্টসরা এভরি ইন্ডিভিজুয়াল এইভাবেই চিন্তা করে। আচ্ছা ভাই, এখন আমার একটা প্রশ্ন ছিল যে ধরেন কোন একটা কারণে যখন আপনার মনে হচ্ছে, তাহলে আমরা কি মোটামুটি 5টা পি কভার করছি, তাই তো? 5টা পি কভার করে ফেলছি। সো মানে লাইক একদম প্রোডাক্ট থেকে শুরু করে এখন ফাইনালি পিপল পর্যন্ত আসলাম, মানে কাস্টমার পর্যন্ত। পিপল আরেকটা জিনিস থাকে যে আমাদের নিজেদের মানে যারা স্টাফ, হ্যাঁ, কলিগ, তাদের ক্ষেত্রে একটা জিনিস আছে, এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা স্পেশালি যে ধরনের জিনিস নিয়ে কাজ করি, অনেকে আছে যারা লাইক কোনো একটা সেন্সিটিভ প্রোডাক্ট বা কোনো গোপনীয় একটা জিনিস, লাইক মানে এটার জন্য এমন কিছু জিনিস আছে যেটা বাইরে চলে গেলে এই সিক্রেটটা ডিফিকাল্ট। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এন্টারপ্রেনার্স যে এই সিক্রেটটা নিজের কাছে রাখা, কিংবা নিজের খুব ক্লোজ ট্রাস্টেড মানুষের ভেতরে রাখা। সো গুফির প্রোডাক্ট কীভাবে বানানো হয়, কিভাবে ডিজাইন করতে হবে, কিভাবে চিন্তা করতে হবে, এটা আমার জন্য there are 3 to 4 people in the company who actually knows how to build that. And these are the people যারা আমার বউ, আমার বোন, আমার অমুক, মানে লাইক ভেরি ক্লোজ, যাদেরকে আমি ট্রাস্ট করি যে এরা কোনোদিনও কোম্পানি ছেড়ে যাবে না, only they know. Otherwise very valuable otherwise ও যাই না শিখা গেল, আমি একটা বানাবো, ও শিখা ফেলাইলো, আমি একটা বানাবো, যেটা হইতেছে যে ডিজিটাল এজেন্সিতে হয়, কিংবা এই যে 10 মিনিট স্কুল থেকে বের হয়ে আরো 5টা এরকম খোলা হচ্ছে। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম না যে আপনি কম্পিটিশনকে ভয় পাচ্ছেন, বাট জিনিসটা হইছে যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আপনার মেইন সিক্রেট রেসিপিটা কি। কোকের সিক্রেট রেসিপি যেটা, সেইটা তো অন্য কেউ পাওয়া গেলে সমস্যা, তেমনি হবে এই গুফির প্রোডাক্ট ডিজাইনের সিক্রেট অন্য যে খুশি যায় না যায় তাহলে সমস্যা। সো যারা বিশেষ করে এই ধরনের প্রোডাক্ট ডিজাইন করতে যাবে, ক্রিয়েটিভ প্রোডাক্ট বা এই ধরনের ইনোভেটিভ জিনিসপত্র,
দে শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট যে কাদের সাথে এটা শেয়ার হবে, কারা এটা করবে, কে থাকবে কে থাকবে না, ট্রাস্টেড গ্রুপ পিপল নাকি নন ট্রাস্টেড গ্রুপ অফ পিপল। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং না হলে মানে কপি হইতে থাকবে, 2 দিন পরে ট্রেড সিক্রেট সিক্রেট এগুলো সব বাইর হয়ে যাবে, and then all the effort that's been gone into will be it wasted. will be wasted. ভেরি ভ্যালুয়েবল লেসন ভাই, ঠিক বলেছেন। ধরেন একটা জায়গায় গিয়ে এমভিপি করার পরে আপনি মনে করলেন যে না ইটস নট গোনা ওয়ার্ক এনিমোর, বা এটা একটা লস প্রজেক্ট হবে লঞ্চ করলে, তখন আপনি এটাকে কি করেন? আপনি কি এটাকে আরো বেটার করার No, I চেষ্টা kill করেন it. নাকি জাস্ট ফেলে দিয়ে নতুন Just করে? kill it. Initially আমি জোর জবরদস্তি করে নামাইতাম, মানে আমার একটা ইগো ছিল এইভাবে যে হবে না কেন, দেখে ছাড়বো এটা, রাইট, লাইক আই নো দ্য বেস্ট, আই নো দ্য মার্কেট, অমুক তমুক। হ্যাঁ, সো না হওয়ার কারণ কি? মানে না হইলে আমি জোর করে জোর করে। চালানোর চেষ্টা করতাম, এবং এরকম 2-3টা ধরা খাওয়ার পরে এরপরে আমি বলছি যে ভাই না, লাইক if it doesn't show any good sign during the MVP phase, হ্যাঁ, তাহলে ওইটা আমি এটা launch বিছানার করবো না। সমান So, নষ্ট তার হবে। মানে any new product that I make, if I don't get 500 to 1000 pre-order, I said like probably not a good product to launch. রাইট, 5000 কত বললেন? 500 to 1000 500 to 1000 এর কত সময়ের মধ্যে? within a month. উইদিন আ মান্থ। আচ্ছা, ওকে। এই জিনিসটা আপনি যে এই যে ক্রাইটেরিয়া সেট করেছেন বা কেপিআইটা সেট করেছেন, এটা কিসের বেসিসে? বেসড অন ইউর প্রিভিয়াস প্রোডাক্ট Based এক্সপেরিয়েন্স, on রাইট? my previous ভালো হইলে সেটা 1 মাসের মধ্যে এর বেশি হয়, Mm. রাইট, ওকে। এই জিনিসটা একটা ভেরি গুড লেসন আমার মনে হয়, কারণ অনেককেই দেখছি যে এই গোয়ার্তমিটা করে থাকে অনেক এন্টারপ্রেনাররা, যে কেন হবে না লেগে থাকে, পরে সে হি ওয়েস্টেজ হিজ রিসোর্সেস, হিজ ফ্যামিলি রিসোর্স, কোম্পানি রিসোর্স ইউজ করে। রিসোর্স বলতে আমি বুঝাচ্ছি টাকা, মানি, তার এনার্জি, তার টাইম, এগুলো সব ভ্যালুয়েবল রিসোর্সেস। তো এগুলো লাস্টে গিয়ে সে কী করে, শাটডাউন করার চেষ্টা করে। এই শাটডাউনটা সে যদি 6 মাস আগে 1 বছর আগে করতো অনেকভাবে। সো তার মানে হচ্ছে এন্টারপ্রেনার তো সবসময় গোয়ার তুমি ভালো জিনিস বয়ে আনে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে না, ভালো জিনিস বয়ে আনে, তুমি থাকা দরকার, মানে এই সেন্স, এই জায়গাতে এই যে লেগে থাকার, প্রোডাক্টের প্রতি বেশি ভালোবাসা থাকা যাবে না। তাইলে এটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? না। আপনি বলছিলেন প্যাশনের কথা। You should be very passionate এবং জেদি about solving that particular problem, but you should not attach yourself to a certain product. I have সলিউশন। zero attachment to all the products that I build, but আমি কচ্ছপের মতো কামড় দিয়ে পড়ে থাকবো যে প্রবলেমটা আমি সলভ করতে নামছি। আচ্ছা, এটা হতে পারে এই প্রোডাক্ট দিয়ে, এটা পারে অন্য প্রোডাক্ট দিয়ে। Products are tools. রাইট, রাইট। So I have zero attachment to them. আমার মনে হয় এবার অডিয়েন্সের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এটা কেন আমি এটা জিজ্ঞেস করলাম ভাই, এটা বলা সহজ, করা কিন্তু খুব কঠিন। হ্যাঁ, মানে সেম এটার মধ্যে যত গেছি, কারণ একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, আপনি টাইম মানি ইনভেস্ট করে আপনাকে নিজের মনকে বোঝানো খুব টাফ যে না এটা ছেড়ে দিতে হবে, এখন এটার কাজ করবে না, এটা ফালাই দেওয়া লাগবে, এটার ভুলে সে আপনি নতুন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এটা ভেরি টাফ নিজের মনকে বোঝানো এই ব্যাপারটা নিয়ে। সো এইটা একটা গুড লেসন ছিল আমার। এটা আমি ওই দিনও একটা পডকাস্ট শুনতেছিলাম, ব্রিটিশ একটা পডকাস্টে, তারও এটা বলতেছিল যে তোমার যখনই মনে হবে প্রোডাক্ট কাজ করতেছে না, জাস্ট লিভ ইট, ডোন্ট ওয়েস্ট এনি মোর টাইম অ্যান্ড মানি উইথ দ্যাট প্রোডাক্ট। আপনি বলেছিলেন যে ই কমার্সে যারা ট্রেডিং এর কথা বলতেছিলেন, যে বেসিক্যালি ওরা ট্রেডিং করে, এবং ওইখানে ভাইয়া আমাদের প্রোডাক্টের ডেভেলপমেন্টের জায়গাটা কোথায় একটু সংক্ষেপে যদি বলতেন ভাইয়া, যেহেতু প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। সো লেটস সে আমি একটা ই কমার্স করতে চাই। এখন আমি বললাম যে আমি মানে ই কমার্স মানে কি, একজনের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আর আরেকজনের কাছে বেচবো, এন্ড ইউজার কাছে সেল করতে, এন্ড ইউজারের কাছে বেচবো। সো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি শুধুমাত্র আমি দেখতেছি যে মানে এটা আমি রিসেন্টলি একটা ইনভেস্ট করছি তো একটা টাইলো নামে আচ্ছা ব্র্যান্ডে। সো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি যে মানুষ দিন দিন মোটা সোটা হইতেছে, রেট খুব বাড়তেছে, এই যে অবিসিটি রেট, এবং 30% মানুষ রিসার্চে বলতেছে যে অলরেডি বাংলাদেশে অবিস আছে, মানে লাইক আছে, এবং এদের জন্য পার্টিকুলার কোনো ব্র্যান্ড নাই বা প্ল্যাটফর্ম নাই যে শুধু মোটা মানুষ বা একটু স্বাস্থ্য বেশি মানুষ এদের উপযোগী জিনিসপত্র পাওয়া যায়, এরকম কোনো কিছু নাই। সো আই উইল বিল্ড এ প্ল্যাটফর্ম, যেটা হইতেছে লাইক একটা নাম দিলাম, এই যে যেমন সোলেসে বিগ শট, হ্যাঁ, বিগ শট হইতেছে আবার নাফিসদের একটা ব্র্যান্ড। সোলেসে বিগ শট একটা প্ল্যাটফর্ম, এইখানে শুধুমাত্র যারা প্লাস সাইজ ছেলে মেয়ে তাদের জন্য
জামা কাপড় জুতা এই সেই সবকিছু পাওয়া যায়, বাট অনলি ফর প্লাস সাইজ। অনলি ফর প্লাস সাইজ। না ওই প্ল্যাটফর্মে আমি অন্য যারা ব্র্যান্ড আছে, হুম। হ্যাঁ, এই যে টাইলো, বিগ শট, এদের জিনিসগুলো নিয়ে আসলাম। আবার মার্কেট থেকে আমি জুতা খুঁজে নিয়ে আসলাম, সব এত বড় বড় যেগুলো আছে সেগুলো নিয়ে আসলাম। সো যেহেতু 30% পিপল মোটাসোটা, তাহলে এই 30% টিজি গ্রুপ তাদের ফ্যাশন নিডের জন্য, তাদের অন্যান্য নিডের জন্য যেন এইখানে আসে। সো তার মানে আমি একটা ই কমার্সই বিল্ড করছি, বাট অ্যাট এ ভেরি নিশ, এবং আই এম ট্রাইং টু সলভ আ পার্টিকুলার প্রবলেম ফর দ্য প্লাস সাইজ পিপল। So that's how it's an e-commerce, but still you actually build a product, তাই না? যে এই ই-কমার্সটা হচ্ছে শুধুমাত্র প্লাস সাইজ মানুষদের জন্য গুড ব্র্যান্ডেড ফ্যাশন আইটেমস গুলো দিচ্ছে। তার মানে হচ্ছে স্পেশাল সেগমেন্টের পিপলদের আপনি পেইন পয়েন্ট স্পেশাল নিশকে আপনি টার্গেট করে তাদের পেইন পয়েন্ট অ্যাড্রেস করেছেন এবং তাদের জন্য একটা সলিউশন অফার করেছেন। ফ্যান্টাস্টিক। এখন আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হলো। নাহলে অনেকেই ভাবতে পারে যে ভাই আমরা তো ই কমার্স করি বা এফ কমার্স করি, আমাদের জন্য ইনোভেশনের জায়গা কি? আমরা তো এন্টারপ্রেনার না। সো তাদের জন্য যে ইনোভেশনের জায়গা আছে বা এভরিওয়্যার देयर ইজ ইনোভেশন। গ্রেট। আমার একটা আছে ভাইয়া পার্সোনালি, আপনি যখন ই বুক লঞ্চ করেছিলেন, আমার এটা নিয়ে একটু প্রশ্ন আছে। আপনার ই বুকের এক্সপিরিয়েন্সটা কেমন? মানে কেন ই বুক শুরু করলেন, এখান থেকে কেমন আরওআই আসলো? আমাকে এক্স্যাক্টলি ফিগার তো বলতে হবে না, জাস্ট একটা রেঞ্জ বললেই হবে বোঝানোর জন্য। তারপরে আপনি প্রিন্টে যে গেলেন, এবং প্রিন্ট এবং ই বুকের এক্সপিরিয়েন্সটা কেমন, যদি আমি কন্ট্রাস্টটা শেয়ার করতে বলি আপনাকে। বাঙালি ভাবে যে আমি ই বুক বুঝে আজকে নামাইছি, আমি ই বুক নামাইছি 2016 সালে, যখন ই বুক কেউ জানে না, অলমোস্ট 10 বছর আগে। হ্যাঁ। সো গুফির প্রথম প্রোডাক্ট যেটা ছিল লেটার টু পিকচারে, একটা এ থেকে অ্যান্ড, বি থেকে বার্ড, এই ধরনের এইভাবে আঁকা। সো ওইটার ছবিগুলো জাস্ট ফেসবুকে শেয়ার দেওয়া হয়েছিল, এন্ড দেন দ্যাট গট আ মিলিয়ন শেয়ারস, অর্গানিকলি আ মিলিয়ন অর্গানিক শেয়ারস। ওয়াও, 2016-তে? Yes, and then across 110 countries. That prompt us to start Goofy. Oh, acha, like if you make very good content, then it can break the boundary and then it can be a global thing. Then we launched the ebook of that particular. আমার মনে আছে আমি জাস্ট খালি ওয়েবসাইটে দিয়ে দিয়েছিলাম 1 মিলিয়ন, যেহেতু অর্গানিক আছে, প্রচুর কমেন্ট মনে আছে। উই জাস্ট লাইক এটারে পিডিএফ বানায় ছাড়ছিলাম এবং কমেন্টের এতে যায় বলছিলাম যে এই যে পিডিএফ আছে ডাউনলোড করুন $10 করে। ওই সময় আমরা মনে হয় 15 লাখ টাকার মতো ই বুক বেচছিলাম, মানে পিডিএফ বই বেসিক্যালি বেচছিলাম ওই সময়। ওয়াও, কতদিনের মধ্যে? 2 months. 2 months-এর মধ্যে, এবং তো প্রোডাকশন কস্ট অলমোস্ট জিরো, রাইট? And we actually didn't spend any money for promoting it. So wow. So we always knew যে ebook has a place. But এরপর আমরা ওটা একই না, উইথড্র করে নিয়ে আসছি, and then আমরা বলছি যে লাইক নাও লেটস গেট ইনটু দ্য ফিজিক্যাল স্টাফ। ইবুক রিসেন্টলি আমরা একটা লঞ্চ করছি, হইতেছে প্যারেন্টসদের জন্য, রাইট? আমি ওটার কথাই বলতেছিলাম আর কি। সো একটা মনে হয় অলরেডি 5 লাখ টাকার উপরে বিক্রি হয়েছে। গ্রেট। জাস্ট লাইক ট্রাইং টু সি যে এটা কেমন পারফর্ম করে। নাও উই আর মেকিং ইট অ্যাভেলেবল অন টোকোমোকো অ্যাপ। আচ্ছা। And we'll be reaching out to more publishers যারা কিনা interested to give printed version, the e-version of their book. Oh, e-version, okay. So আমার কাছে মনে হয়েছে যে ebook can be a good way to see যে whether এই টপিকটাতে মানুষের ইন্টারেস্ট আছে কিনা, since it doesn't cost you money. আমি পার্সোনালি এখন যেগুলো ইবুক বিজনেস হচ্ছে, these are basically not মানে গুড স্টাফ। এআই দিয়ে লেখা, মানে এআই দিয়ে লেখা আছে, রাবিশ বলতে চাইছিলেন মনে হয় ভাই, ভদ্র ভাষায় বললেন। সো দোজ আর শিটি স্টাফ। হ্যাঁ, মানে জাস্ট খালি মানে কিছু একটা। এখন আজকাল আবার এই কোর্সও দেখি যে ইবুক কিভাবে বানিয়ে কোটিপতি হবেন সেটা শিখাচ্ছে আরেকজন, বা সেই বই বাইরে হইতেছে যে ইবুক বাইরে হইতেছে ইবুকের ব্যবসা করানোর জন্য। সো you understand যে এগুলো কি জিনিস। হ্যাঁ, আমার একটা প্ল্যান আছে ভাই, আমি ইবুক করব, কারণ মানুষ তো আগে ইবুক করে আগে প্রিন্টেড ভার্সনে যায়। আমার ব্যাপারটা উল্টা হয়ে গেছে, আমার বাজারে অলরেডি প্রিন্ট বুক আছে 4টা, এখন আমি একটু ইবুকে যেতে চাচ্ছি। নট জাস্ট মেক মানি, শর্টকাটে রিচ হওয়ার জন্য না, আমি ইবুকটা বানাতে চাচ্ছি জাস্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য, যে কিভাবে আমার ইবুকটা পারফর্ম করে, আমার এক্সপিরিয়েন্সটা কি হয়। যেমন আমি আমার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য 2021 সালে আমি আমার বই বিক্রি করছিলাম অনলাইনে, জাস্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, যে একজন অনলাইন উদ্যোক্তা বা একজন উদ্যোক্তা বলবো না, একজন ফেসবুক পেজের মাধ্যমে একজন যে ব্যবসায়ী ব্যবসা করেন,
তাকে কিসের পেইন পয়েন্টের ভিতর দিয়ে যেতে হয়, হাউ হি এক্সপিরিয়েন্সেস অর শি এক্সপিরিয়েন্সেস থিংস। তো এটার এই কারণে প্রায় আমি 200 কপি সেল করছিলাম আমার বইয়ের, যে বইও সেল হয়েছে এবং আমি কিছু ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স পাইছিলাম ভাই, যেগুলো হয়তো সারাদিন কাস্টমারের কনসাল্ট করলে বা কাস্টমারের এক্সপিরিয়েন্স নিলেও আমি এটা বুঝতাম না, আনলেস ইউ গো থ্রু ইট। সো ওরকম একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি ভাবছি যে আমি বুক লঞ্চ করবো ইনশাল্লাহ। হ্যাঁ করেন, বাট মানে ইউ শুড বি ভেরি ফোকাস অ্যাবাউট এক্স্যাক্টলি হোয়াট টু সে অ্যান্ড হোয়াট ভ্যালু টু অফার। কারণ হয়েছে কি, বাঙালি আমাদের স্বভাব হইতেছে সব কিছুর একদম খাসরা বানায় ফেলানো, সব কিছুর মানে সব কিছুর ভ্যালুরে সুইসা নিয়ে এটাকে মানে একটা শিটি স্টাফ বানায় ফেলানো, যেখান থেকে আসলে মানুষ ট্রাস্টই হারায় ফেলায়। সো দ্যাটস অলসো হ্যাপেনিং উইথ দ্য ইবুক নাও। ইবুক বিজনেস করে কোটিপতি হয়ে যান। আমি খেললে হয়তো আমি ব্রুশনে খেলবো, আমার একটা ওই নিশে ওই যেখানে এর আগে কোনো এই নিশে আর কোনো বই নাই, আমি এই লাইনে খেলোয়াড় ভাই, আমি মারামারি কাটাকাটি করা পছন্দ করি না। এবং হইতেছে কি ফাঁকামাটি গোল দেয় পাবলিক আমি। এবং হইতেছে কি আরেকটা জিনিস কি, আমরা ধরেন যে কি করব, আমরা জানতে চাবো প্রলয় হাসান কি বলে অ্যাবাউট দিস টপিক, হ্যাঁ রাইট। So it's also about your personal brand এবং your experience and your expertise that you are basically selling right through an ebook. Absolutely. So আমরাও আমাদের parenting বইও কিন্তু exactly same, like I've been working with this for last 10 years plus আপনি নিজেও একজন parent, so okay, based on that experience I have written content, এই কারণে এটা পপুলার হইছে। so ওইটা ওইভাবে ওই অ্যাঙ্গেলে absolutely যে এটা ওয়ালি ভাই গুগল তে সার্চ করে জ্ঞান নাই না, তার নিজের এক্সপেরিয়েন্স থেকে নিছে। so ওইটা যদি আপনি ওইভাবে করেন definitely মানে I will encourage you যে ebook আমি has a thing ওইভাবেই করব আর কি। and if you can merge it with the physical book and then ebook এর সাথে আরো কিছু content add করে দিতে পারলেন, it might be interesting. The future is not online, not offline, is basically a mix of combination of both. True. এটা এডুকেশনে হোক, হেলথে হোক, in every sector is gonna be মানে আর কি। এই কারণে আপনারা তো অনলাইনে শুরু করেছিলেন, এখন অফলাইনে যাচ্ছেন, রাইট? উই হ্যাভ বোথ। মানে শুরু থেকে কি বোথ ছিল না, সো আমাদের অফলাইন ছিল ফার্স্ট, সব অফলাইন ছিল, সো অফলাইন ফার্স্ট কোম্পানি, অনলাইনে পরে আসছে। আচ্ছা, তো আমরা এখন র‍্যাপ আপ করে দিব ভাইয়া। তো শেষের দিকে আপনার কাছে সবচেয়ে সাকসেসফুল প্রোডাক্ট কি মনে হয়? এটা হইতে পারে আপনার এনজয়মেন্ট করছেন, এটা হইতে পারে ইন টার্মস অফ অ্যাকসেপ্টেবিলিটি, ইন টার্মস অফ রেভিনিউ, যে কোনো হোক, আপনার কাছে মনে হয় যে একশোর মধ্যে এই প্রোডাক্টটা আমার বেস্ট। আমরা একটা সিরিজ বানাইছি বাংলার গুপ্তধন নাম। সো বাংলার গুপ্তধনে 5টা বই আছে, 5টা ডিফারেন্ট ইস্যু নিয়ে। এবং দ্য অবজেক্টিভ অফ ক্রিয়েটিং দিস সিরিজ ওয়াজ যে আমাদের দেশে সব মেধাবী ছেলেপেলেগুলা বড় হয়ে যেমন দেশের বাইরে চলে যায় না এবং আর ফিরে আসে না। কেন যায় এবং কেন ফিরে আসে না? কারণ তারা আমাদের দেশের প্রতি এবং আমাদের হিস্ট্রি এবং কালচারের প্রতি আসলে তাদের কোনো ভালোবাসা নাই, তারা আমাদের শিকড়টা সম্পর্কে যথেষ্ট সচেতন না, জানে না। সো আমাদের মনে হয়েছে ইফ উই ক্যান গিভ দ্যাট অ্যান্ড ব্রিং আউট দ্য মানে 400 বছর আগে আমাদের বাংলাদেশটা যে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ ছিল, কেন ছিল, এই গল্পটা যদি সে জানে, সে যদি এই ধরনের মানে খালি যে মুক্তিযুদ্ধ দিয়ে বাংলাদেশ হয়ে গেছে তা না, মানে এর আগেও তো আমাদের হিস্ট্রি আছে, এগুলো যদি জানে, তাহলে সে যেখানেই যাবে পৃথিবীর, সে একজন প্রাউড বাংলাদেশি হিসেবে যাবে, মাথা উঁচু করে বাঁচবে। এবং সে যদি কখনো চিন্তা করে দেশে ফেরত আসার ক্ষেত্রে, তার হি উইল অর শি উইল হ্যাভ ইনাফ রিজনস টু কাম ব্যাক। সো আমরা যেহেতু বাচ্চাদেরকে খুব ক্রিয়েটিভলি রেডি করতেছি, এবং এরা যদি বড় হয়ে দেশ ছেড়ে চলে যায় তাহলে তার দেশের লাভ নাই। সো দ্যাটস ওয়াই উই ক্রিয়েটেড দ্যাট সিরিজ। এবং এইটা তৈরি করতে আমাদেরকে যে পরিমাণ রিসার্চ পড়াশোনা করতে হয়েছে অ্যাবাউট দিস হিস্ট্রি, দিস কালচার, এইটা আমার তৈরি করে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এবং আমি যদি বলি যে কোন একটা সিঙ্গেল কাজ আমি রিকমেন্ড করি সব বাংলাদেশের সব প্যারেন্টসদেরকে নেওয়ার জন্য, সেটা হচ্ছে বাংলার গুপ্তধন, এই বইটা। চমৎকার ভাই। এটা কোথায় পাওয়া যাবে? অনলাইনে পাওয়া যাবে, রকমারিতে আছে, রকমারিতেও আছে মনে হয়, বা আপনাদের সাইটেও আছে? সাইটে আছে। বাংলার গুপ্তধন টু মি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক আই হ্যাভ ডান। আই হ্যাভ ডান আদার ওয়ার্ক, বাট মানে নট নেসেসারিলি ওটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, মানে আপনি তৃপ্তি পেয়েছেন। মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক ট্রু ফ্রম মাই সাইড আর কি। গ্রেট। এখন এটা কবে লঞ্চ করেছিলেন ভাই? 22-এ সম্ভবত, 2022-এ। আচ্ছা, এবং এটা টার্গেট অডিয়েন্স বেসিক্যালি ইয়াং জেনারেশন, বা যারা টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা বাইরে থাকে, 10-12 বছর বয়সের। ও আচ্ছা, 10-12 বছর। ও
রাইট, Teens. তাদেরকে Teens টিনেজারদেরকে and আপনি preteens. হিস্ট্রি, বাংলার হিস্ট্রি সম্বন্ধে সচেতন করতেছেন, History, যারা হয়ে culture বড় যেন হয়ে তারা বড় দেশকে হয়ে আরো তারা ভালোবাসে, যেন মানে দেশকে ভালোবাসে, দেশে থাকে, সে যেন নিজেকে ভালোবাসে, সে যেন বলতে পারে আই এম এ প্রাউড বাংলাদেশি। বাংলাদেশে। ট্রু ট্রু, ফ্যান্টাস্টিক ওইটা ফ্যান্টাস্টিক। ওইটা ইম্পর্টেন্ট। ডেফিনেটলি আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়ার জন্য, নট জাস্ট প্রমোটিং ইউর প্রোডাক্ট, আমরা যেন এই প্রোডাক্টটা থেকে কেউ যেন মিস না হয়। সো যেহেতু আপনি 100টার উপরে প্রোডাক্ট ডেভেলপ করেছেন এবং এইটা মনে হইতেছে আপনার ওয়ান অফ দ্য বেস্ট, ইফ নট দ্য বেস্ট, তাইলে অবশ্যই এটা হাইলি ইটস ওয়ার্থ টেস্টিং, রাইট? সো এটা আমি পার্সোনালি এটা কিনবো, কিনে অবশ্যই করবো, যেটার এবং নামটা খুব সুন্দর, বাংলার গুপ্তধন। ওয়াও, আমি জানতাম না এটার কথা। সো থ্যাংক ইউ ওয়ালি ভাই। হ্যাঁ, আপনার সাথে খুব চমৎকার একটা সেশন আমরা করলাম, খুব চমৎকার একটা পডকাস্ট। পার্সোনালি আমি অনেক কিছু শিখেছি ভাইয়া, এবং এনজয় করেছে। জানি না দর্শকরা কীরকম কতটুকু এনজয় করেছে বা শিখেছে। তো আমার বিশ্বাস যারা বিজনেসে বা এন্টারপ্রেনারশিপে আসতে চায়, আসার আগে তারা নিজেরা ক্লিয়ার একটা ভিশন নিয়ে, প্রোডাক্ট নিয়ে, তারা স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামবে। একদম ডিজাইন থেকে শুরু করে একদম লাস্ট মাইল ডেলিভারি পর্যন্ত কাস্টমার এক্সপিরিয়েন্স ডিজাইন করা, প্রমোশন করা, প্লেসমেন্ট করা, এই বিষয়গুলো নিয়ে তারা জানতে পারবে, বা তারা নিজেরা রিসার্চে একটা খোরাক পাবে যে না, এখনও তাদের হয়তো রিসার্চের বা জানাশোনা শুরুটা হলো এটা দিয়ে, তাদের আগ্রহ শুরুটা হলো, এরপরে তারা আরও রিসার্চ করবে, আরও জায়গায় আরও অনেক ভিডিও দেখবে, আরও অনেক বই পড়বে, আরও অনেক মানুষের সাথে তারা কথা বলবে, এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করবে। সো এইটা করলে আমার মনে হয় আমাদের আজকের পডকাস্টটা সার্থক হবে। সো আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ ওলে ভাই। কিন্তু আমি চাচ্ছিলাম আপনার এই খেলনাগুলো দিয়ে একটা ছোটোখাটো মানে 1-2 মিনিটের একটা পাপেট শো করতে, এটা করলে কেমন হয় ভাই? এটা নিয়ে সমস্যা হয়ে গেছে যে একটাই আছে, এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা, এইটারই আমি একটু করি, বাট লেটস সে ইফ উই র্যাপ আপ, হ্যাঁ এটা সেটা হইতেছে যে মানে সোফার যে 5 জন দেখতেছে তাদের জন্য there are 5 things that you should do, এবং আমরা এই 5টা জিনিসে কথা বলছি আসলে। So if you want to be an entrepreneur, businessman, whatever, you should be aware of these 5 things. একটা হচ্ছে প্রোডাক্ট, আমি কোন প্রোডাক্ট বানাবো, কোন প্রোডাক্ট কিভাবে বানাবো, এটা। দ্বিতীয় হইতেছে প্রাইস, কিভাবে প্রাইসিং করতে হবে। তৃতীয় হইতেছে প্লেস, কোথায় বেচবো, অনলাইন অফলাইন, অনলাইনে হইলে কোথায়, অফলাইনে হইলে কোথায়। 4 নম্বর হচ্ছে প্রমোশন, কি বলবো, কারে বলবো, এটা 4 নম্বর। 5 নম্বর হচ্ছে পিপল, আমার যে মানুষগুলা, আমার যে স্টাফ এবং আমার যারা কর্মী আছে এবং আমার যারা ক্লায়েন্ট, তাদের সাথে আমার সম্পর্ক কি হবে, আমার কাস্টমার এক্সপিরিয়েন্স কি হবে। এই 5টা পি সম্পর্কে না জানা থাকলে আসলে ইউ উইল নেভার বি এ সাকসেসফুল বিজনেসম্যান অর অ্যান এন্টারপ্রেনার। আমরা তো মার্কেটিং এটা পড়ছিলাম 5 পিস, এখন অনেক চেঞ্জ হয়েছে, এটা কিন্তু অনেক পুরনো একটা ফ্রেমওয়ার্ক। 5 পি আছে, বাট জিনিসটা হচ্ছে কি 7 পি এর যে উদ্যোক্তারা অনেক সময় ভাবে যে এইটার দায়িত্ব অমুকরে ছেড়ে দিলাম, তমুকরে দিয়ে দিলাম, ও দেখবে। This is so wrong. True. So you have to know your thing, and then other experts will come and make it right. আপনি ডেলিগেট করে দেন, জাস্ট ডিফারেন্ট, কিন্তু তার আগে নিজেকে জানতে হবে। Absolutely. আমিও তাই। মানে আমার প্রোডাক্ট আমার চেয়ে ভালো মার্কেটিং করে ফেলাবে আরেক মার্কেটিং ম্যানেজার আইসা, এর জীবনে এটা আশা করেন না। ট্রু, এক্স্যাক্টলি ট্রু, সেটাই। ঠিক আছে, আজকের মতো তাহলে আমরা আমাদের পডকাস্ট এখানে শেষ করতেছি। ওয়ালিলা ভাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ওয়ালি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টে আসার জন্য। থ্যাংক ইউ, টাটা। ঠিক আছে দাদা। হ্যাঁ।